আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা। আমাদের যথারীতি জিকে ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে যে মডেল টেস্ট সলভ ক্লাস সেটি আজকে দ্বিতীয়। আমার সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও তো। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমাদের মেহির জিকে যে ট্যালেন্ট হান্ট বইটা আছে সেই ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে আজকে দ্বিতীয় ক্লাস আমাদের। তো সবার হাতে কি বই আছে কিনা এবং এই বইয়ের ক্লাস তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমার যত গ্রুপ আছে যা আছে সব জায়গায় একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে এবার তুমি শুরু করো ইনশাআল্লাহ। ওকে, আমরা গতকালকে এই বইটার উপরে প্রশ্ন সলভ করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত। আজকে আমরা আরেকটুখানি সলভ করতে চাই। 1 থেকে 4 পর্যন্ত সলভ করেছি, আজকে আরেকটু বেশি সলভ করতে চাই। সবাই শেয়ার করে দাও তো ক্লাসটা। শেয়ার করে দিয়ে একটু ডান লিখো, ডান লিখে দাও যে শেয়ার হয়েছে, তাহলে আমি বুঝবো যে তোমরা শেয়ার করেছো। একটু সময় নিচ্ছি, সবাই যুক্ত হয়ে যান। সবাই যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ শুরু করব। ভাইয়া বইগুলো কোথায় পাবো? বই যে কোনো লাইব্রেরিতে পাবা, ডকুমারিতে পাবা, যে কোনো লাইব্রেরিতে পাবা, তোমার নিকটস্থ লাইব্রেরি যে কোনো জায়গায় পাবা, সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করব। তোমরা যদি বলো যে শুরু করব কিনা, শুরু করতে চাই। তোমরা বললেই আমরা শুরু করতে চাই। তোমরা বললেই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি, কি বলো? ওকে, দেখেন মডেল টেস্ট 5-5 এর 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই। মডেল টেস্ট 5 এর 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 1 নম্বর প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আজকে আলোচনা করেছিলাম। প্রথম শহীদ আবু সাইদ। এই আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্র শিল্পকর্ম উন্নত মমশির। এই উন্নত মমশিরের শিল্পীকে, উন্নত মমশিরের শিল্পীকে দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এক, তাহলে দেখেন 1 নম্বর প্রশ্ন, চির উন্নত শির। তাহলে এই এক মানে যে উন্নত শির যে এঁকেছেন, এটার শিল্পীটা কে ছিলেন? ওকে, বীরেন সোম, কৌশিক সরকার, চুনিলাল দেওয়ান, শহীদ কবির। তাহলে কে এঁকেছিলেন? শহীদ কবির। কে এঁকেছিলেন? শহীদ কবির। এঁকেছিলেন কি ব্রাদার? শহীদ কবির। তাহলে এই টপিকটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে সাম্প্রতিক ক্লাসে আলোচনা করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে। 2 নম্বর প্রশ্ন, সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? সৌদি আরবে সবচেয়ে ব্যয়বহুল নির্মিত ভবনের নামটা কি? মানে নির্মিতব্য, নির্মিতব্য মানে হচ্ছে নির্মিত হচ্ছে, নির্মিতব্য মানে কি? নির্মিত হচ্ছে। সেই নির্মিতব্য ভবনটার নামটা কি? নির্মিতব্য ভবন। 2, অ্যান্সার 2, আল মাজদুল টাওয়ার, জেদ্দা টাওয়ার, বুর্জ রাফাল, বুর্জ রাফাল, মুকাব টাওয়ার, মুকাব টাওয়ার। অ্যান্সার করো তো ভাই, অ্যান্সার করো তো ভাই। 2, প্রশ্ন নাম্বার 2, 2 এর ডি বলছো, 2 এর ডি দেখো, 2 এর ডি, মুকাব টাওয়ার। কি টাওয়ার? মুকাব টাওয়ার। টাওয়ারটার নাম কি? মুকাব টাওয়ার। নির্মিতব্য, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। কোথায় নির্মিত হচ্ছে? সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, বুর্জ আল খলিফা, বুর্জ আল খলিফা, বুর্জ আল খলিফা এটা কোথায় আছে? বুর্জ আল খলিফা কোথায় আছে? সবাই একটু কমেন্ট করো, বুর্জ আল খলিফা, বুর্জ আল খলিফা এটা কোথায় আছে? বুর্জ আল খলিফা কোথায় আছে? বুর্জ আল খলিফা কমেন্ট করো, বুর্জ আল খলিফা কোথায়? বুর্জ আল খলিফা, বুর্জ আল খলিফা কোথায় আছে? বুর্জ আল খলিফা। ইউএই, ইউনাইটেড স্টেটস অফ সংযুক্ত আরব, আচ্ছা সংযুক্ত আরব আমিরাত। একজন বলছে দুবাই, দুবাই, দুবাই।
দুবাই, নুজা বলছে দুবাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুর্জ আল খলিফা আছে কোথায়, বা খলিফা টাওয়ার, বুর্জ আল টাওয়ার যেটাকে আমরা বলি বুর্জ আল খলিফা, সেটা আছে দুবাই আছে। কোন শহরে? দুবাই আছে। ওকে, 3 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে? যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা, কনজারভেটিভ পার্টি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হয়েছিলেন, তার নাম কি? প্রথম কৃষ্ণাঙ্গ নেতার নাম কি? যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেবি বেইনডক, লিজ ট্রাস, রবার্ট জেনরিক, ইমমুসি মাইমান। দেখো বলো তো 3 নম্বর প্রশ্ন অ্যান্সার করো। 3, যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা, যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতার নাম কি? যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেইনডক, কেমি বেইটনক, যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ যুক্তরাজ্য। ওকে, 3-এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, 4 নাম্বার, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দেখো সেদিনই আলোচনা করলাম IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF মানে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আচ্ছা, IMF এর সদর দপ্তর আলোচনা করেছি, অর্থ টাকা বিষয়ক এগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। অর্থ টাকা বিষয়ক এগুলো সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আচ্ছা, IMF এটা হচ্ছে ব্রিটেন সম্মেলনের মাধ্যমে IMF গঠিত হয়েছে। IMF এর বর্তমান সদস্য দেশ কয়টা? 190, 191, 92, 93। IMF এর বর্তমান সদস্য দেশ কয়টা? 191টি সদস্য দেশ। কয়টা? 191টা। IMF এর বর্তমান সদস্য দেশ কয়টা? 91টা। আচ্ছা, 5 নাম্বার, 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন গতকালকে আলোচনা করেছি, গত পরশুদিন আলোচনা করেছিলাম 1 নাম্বার ক্লাসে। ওকে, 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে? কানাডা, অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, যুক্তরাজ্য। কানাডা, অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, যুক্তরাজ্য। কোথায়? দেখো, কমনওয়েলথের শীর্ষ সম্মেলন অ্যান্টিগুয়া এন্ড বারমুডা 2026 সালে কোথায় হবে? অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা। কোথায় হবে ব্রাদার? অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা। ওকে, এখানে একটা ছেলে আছে শাহ আল ইমাম, ও 6 নাম্বার প্রশ্ন আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। 6 নাম্বার প্রশ্ন আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। কোন ডিপার্টমেন্টে পড়ে দেখি? ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। ব্রাদার, আপনি একটু আস্তে ধীরে পড়েন তো, তাড়াহুড়া করেন না। বেশি দ্রুত গেলে সামনে সমস্যা আছে, বেশি দ্রুত গেলে ব্রাদার সমস্যা আছে। একটু আস্তে ধীরে আমার সাথে যান, ব্যাখ্যা পরে শুনে যান। ওকে, 6 নাম্বার, বিশ্বের কোন দেশে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করা হয়? স্যাটেলাইট, ভূ উপগ্রহ, স্যাটেলাইট। বিশ্বে কোন দেশ স্যাটেলাইট, কাঠ দিয়ে স্যাটেলাইট নির্মাণ করেছে? কাঠ দিয়ে কোন দেশ স্যাটেলাইট কাঠ দিয়ে নির্মাণ করেছে? কাঠ দিয়ে স্যাটেলাইট নির্মাণ করেছে কোন দেশ? কাঠ দিয়ে। জাপান। আচ্ছা, একজন বলেছে জাপান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বিশ্বের একটা দেশ আছে জাপান, এই জাপান কি দিয়ে? কাঠ দিয়ে স্যাটেলাইট নির্মাণ করেছে। তাহলে দেখেন, আমরা যে স্যাটেলাইট উড়াইছি, বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তাই না? তাহলে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ কততম? বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের অবস্থান কততম? বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশের অবস্থান কততম? সবাই একটু বলেন তো, বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে, এই যে স্যাটেলাইট যে উড়াইছে বাংলাদেশ, স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ কততম? স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ কততম? আচ্ছা, আরেকটা প্রশ্ন অ্যান্সার করবেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক একটা স্যাটেলাইট বানানো হয়েছিল বাংলাদেশে। সেই স্যাটেলাইটের নাম কি? স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ 57তম। ফাহাদ বলছে, ফখরুল হাসান ফাহাদ, থ্যাংক ইউ। ওকে, 57তম স্যাটেলাইট উৎক্ষেপণে। আচ্ছা, আমাকে বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা স্যাটেলাইট বানানো হয়েছে, সেই স্যাটেলাইটটার নাম কি? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত শিক্ষার্থীরা একটা স্যাটেলাইট বানিয়েছিল, সেই স্যাটেলাইটের নাম কি? সেই স্যাটেলাইটটার নাম কি? কমেন্ট করে একটু জানান তো। বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণের 57তম, থ্যাংক ইউ, 57তম দেশ। আচ্ছা, এবার আমাকে বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক স্যাটেলাইটটার নাম কি? এইটা অ্যান্সার করেন দেখি, সবাই অ্যান্সার করেন। আবরার আহমেদ জয় 57তম বলছে, থ্যাংক ইউ আবরার। আচ্ছা, এটা অ্যান্সার করার চেষ্টা করেন দেখি। এরপরে 7 নাম্বার প্রশ্ন,
প্রশ্ন 7, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পারসো যে মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পারসো যে মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া অধিদপ্তর স্পারসো। ওকে, ব্র্যাক অন্বেষা, থ্যাংক ইউ। ওই যে চন্দ্র, সুরজিৎ চন্দ্র বলছে ব্ল্যাক অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ। ব্র্যাক অন্বেষা, হ্যাঁ অন্বেষা, ব্র্যাক অন্বেষা স্যাটেলাইট। ওকে, এবার আসেন আবহাওয়া অধিদপ্তরের অধীনে স্পারসো যে মন্ত্রণালয়ের অধীনে, দেখেন স্পারসো, SPARRSO, স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই স্পারসো প্রতিষ্ঠা হয় 1980 সালে। কোথায়? 1980 সালে। এই স্পারসো আছে আগারগাঁও। কোথায় আছে? আগারগাঁও। এটা ঢাকার আগারগাঁয়ে আছে। স্পারসো আছে কোথায়? ঢাকার আগারগাঁয়ে। আর এই স্পারসো এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কোন রক্ষা? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আর এই স্পারসোর প্রধান কে হয়? প্রধানমন্ত্রী। স্পারসোর প্রধান হয় প্রধানমন্ত্রী, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানই হয় প্রধানমন্ত্রী, যার কারণে স্পারসোর প্রধান হয় কে? প্রধানমন্ত্রী। তাহলে আবহাওয়া অধিদপ্তর স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অ্যান্সার হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অ্যান্সার হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওকে, আসেন কোশ্চেন 8, যে স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়। অর্ণব স্যার কয়েকদিন আগেই এই রাঙ্গামাটি ঘুরে আসছেন, তাই না? অর্ণব স্যার বলেন, ঘুরে আসছেন না আপনি? বলে হ্যাঁ স্যার ঘুরে আসছি। তাহলে এই যে রাঙ্গামাটির ছাদ, বাংলাদেশের একমাত্র জেলা যে জেলার সাথে বাংলাদেশের একটা জেলা যে জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয়ের সীমানা আছে। ভারত এবং মিয়ানমার উভয়ের সীমানা আছে বাংলাদেশের একমাত্র জেলা, তার নাম হচ্ছে রাঙ্গামাটি। কি জেলা? রাঙ্গামাটি। আচ্ছা, এই রাঙ্গামাটি, এখানে কোনো রিক্সা চলে না। রাঙ্গামাটিতে কোনো রিক্সা চলে না। আবার খেয়াল করেন, এই যে রিক্সা, এই রিক্সার নগরী বলা হয় ঢাকাকে। এই রিক্সার নগরী হচ্ছে ঢাকা। রাঙ্গামাটিতে কোনো রিক্সা চলে না, রিক্সার নগরী আবার ঢাকা। আবার এই যে রিক্সা বললাম, এই রিক্সা হলো জাপানি শব্দ, এই রিক্সা হলো জাপানিজ শব্দ। তাহলে রাঙ্গামাটি, এখানে একটা লেক আছে, লেকের নাম হচ্ছে কাপ্তাই লেক। লেকের নাম কি? কাপ্তাই লেক। কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক, হ্যাঁ, রাঙ্গামাটিতে আছে। এবং এই রাঙ্গামাটি দিয়ে প্রবেশকারী একটা নদী আছে, রাঙ্গামাটি দিয়ে প্রবেশ করেছে একটা নদী আছে, তার নাম হলো কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। আচ্ছা, এই রাঙ্গামাটিতে কিছু ভ্যালি আছে। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। ভ্যালি মানে কি? উপত্যকা। যেমন এখানে আছে সাজেক ভ্যালি। কি ভ্যালি? সাজেক ভ্যালি। এখানে আছে সাজেক ভ্যালি। এখানে আছে ভেঙ্গি ভ্যালি। এখানে আছে মাইনমুখী ভ্যালি। তাহলে সাজেক ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, মাইনমুখী ভ্যালি, এগুলো আছে কোথায়? রাঙ্গামাটিতে। আর এই রাঙ্গামাটির ছাদই বলা হয় কাকে? রাঙ্গামাটির ছাদই বলা হয় কাকে? রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। তাহলে অপশন রাঙ্গামাটির ছাদ, সাজেক ভ্যালি। অ্যান্সার হবে বি। রাঙ্গামাটির ছাদ কোথায়? সাজেক ভ্যালি। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো ভ্যালি আছে, যেমন হালদা ভ্যালি আছে খাগড়াছড়িতে, বরিশা ভ্যালি আছে মৌলভীবাজারে। হ্যাঁ, এই ভ্যালিগুলো একটু পড়তে হবে ভালো করে আপনাদের, যারা ইউনিভার্সিটি বিসিএস এ পরীক্ষা দিবেন, চাকরির জন্য পড়তে হবে। ওকে, 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বাংলাদেশের বীরত্ব সূচক অবদান, অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে, এদের বীরত্ব সূচক অবদানের মধ্যে কোনটা দ্বিতীয়? মনে রাখার টেকনিক হচ্ছে বীর। আমার সাথে বলেন, বীর উবিপ্র। মনে রাখার টেকনিক হচ্ছে বীর উবিপ্র। বীর থেকে বীর শ্রেষ্ঠ 7 জন, উত্তম থেকে উত্তম হচ্ছে 67 জন, বিক্রম থেকে 174 জন, আর বীর প্রতীক 424 জন। তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে বীর উবিপ্র, বীর শ্রেষ্ঠ 1, বীর উত্তম 2, বীর বিক্রম 3, আর বীর প্রতীক 4। তাহলে বীর উবিপ্র, মনে রাখার টেকনিক কি? বীর উবিপ্র, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 67 জন, বীর বিক্রম 174 জন, আর বীর প্রতীক 424 জন। তাহলে দ্বিতীয় চাইছে, দ্বিতীয় কি? উত্তম, বীর উত্তম। অ্যান্সার হবে বীর উত্তম। অ্যান্সার ডি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে ডি। 9 এর অ্যান্সার হচ্ছে ডি। এই যে 9 এর অ্যান্সার অনেকে বি বলছেন, বি। এই যে যারা বি বলছেন তারা জানেন না, পারেন না। দেখেন 9 এর অ্যান্সার, এই যে এই টেকনিকটা জানলে আপনি পারবেন। বীর উবিপ্র, আমি আমার পেট বেঁচে শিক্ষার্থীদেরকে পড়িয়েছি। যেমন এই যে উগান্ডা আফা কমেন্ট করছে বীর উবিপ্র। বীর উবিপ্র, বীর উবিপ্র, বীর উবিপ্র। আসেন
এরপরে আসেন 10 নম্বর প্রশ্নের দিকে আসবো। গুরুত্বপূর্ণ উপজাতি, একটা কোশ্চেন কমন পাবেন উপজাতি থেকে। বিসিএস বলেন, চাকরি বলেন, আপনি অ্যাডমিশন বলেন, হ্যাঁ, যেখানে পরীক্ষা কমন পাবেন একটা পড়াই দিব, মন দিয়ে শুনবেন। রংপুরে ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে। রংপুরে যারা বসবাস করে, দেখেন বাংলাদেশের ম্যাপকে চিন্তা করেন, ধরে নেন এটা বাংলাদেশের ম্যাপ, ধরে নেন এটা বাংলাদেশের ম্যাপ। এটা বাংলাদেশের ম্যাপ হলে এই জায়গাটা হলো পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 11টা উপজাতি। কয়টা? 11টা উপজাতি। তাহলে চাকমা, মারমা, খাসিয়া, তঞ্চঙ্গা, খুমি, চাক, এরা সব বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। এই পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এখানে বসবাস করে চাকমা, মারমা, চাক, খুমি, তঞ্চঙ্গা, লুসাই, এই সবগুলো বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। ওকে, আচ্ছা এইদিকে আছে সিলেট। এই সিলেটে বসবাস করে খাসিয়া। কারা? খাসিয়া। এখানে বসবাস করে মণিপুরি। কারা? মণিপুরি। এখানে বসবাস করে পাঙ্গন। কারা? পাঙ্গন। এখানে বসবাস করে লাউয়া। কারা? লাউয়া। এখানে বসবাস করে সবর। এগুলো বসবাস করে খাসিয়া, মণিপুরি, পাঙ্গন, লাউয়া, সবর। এগুলো বসবাস করে কোথায়? এগুলো বসবাস করে কোথায় ভাই? এগুলো হচ্ছে সিলেট অঞ্চলে বসবাস করে। কোথায়? সিলেট অঞ্চলে বসবাস করে। এদিকে আছে ময়মনসিংহ বিভাগ। তাহলে এই ময়মনসিংহে বসবাস করে গারো। কারা? গারো, হাজং, হাজং, হদি, হদি, হাদুই, গারো, হাজং, হদি, হাদুই, এখানে বসবাস করে। এই দিকটা হচ্ছে আমাদের রংপুর। কোন অঞ্চল? রংপুর অঞ্চল। এই রংপুর অঞ্চল, রংপুরে বসবাস করে রাজবংশী। কারা? রাজবংশী। রংপুরে বসবাস করে রাজবংশী। বসবাস করে ওরাও, বসবাস করে সাঁওতাল। এই রংপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে বসবাস করে। তাহলে এখন প্রশ্ন চেয়েছে রংপুরে কারা বসবাস করে। এই যে দেখেন অ্যান্সার এ, রাজবংশী, ওরাও। অ্যান্সার হবে এ, রাজবংশী, ওরাও। রাজবংশী, ওরাও, রাজবংশী, ওরাও। রংপুরে বসবাস করে কারা? রাজবংশী, ওরা। সো আমি আমার পেইড ব্যাচে ম্যাপের মাধ্যমে এই উপজাতির ক্লাস নিয়েছি। যারা যারা আশা করি ক্লাস করেছিলেন পেইড ব্যাচের, তারা পারবেন ইনশাআল্লাহ, পেরেছেন। একজন বলছে, ফখরুল হাসান ফাহাদ বলছে যে ভাইয়া 13টা নাকি 12টা? 11টা হবে ভাই। এটা নিয়ে কনফিউশনটা নিয়ে আমি আমার পেইড ব্যাচের ক্লাসে কনফিউশন ক্লিয়ার করেছি। ছোটদের ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণীর বইয়ের মতে হচ্ছে 11টা, হ্যাঁ। আবার নবম শ্রেণীর বইয়ের মতে আবার হচ্ছে তোমার 14টা উপজাতি, আবার কিছু কিছু জায়গায় 12টা। ভুল নাই, 11টা এটা অধিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 11টা কি অধিক অ্যাপ্রোপ্রিয়েট? ওকে, 10 চলে গেল। এবার আসেন 11 নম্বর প্রশ্নের দিকে তাকান। 11, শিক্ষা পত্রিকায় লেখা থাকতো জ্ঞান যেখানে, এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। শিক্ষা পত্রিকা 11 নম্বর, শিক্ষা পত্রিকায় জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা কে বলেছে? এই কথাটা কোন আন্দোলনের সাথে যুক্ত? কোন আন্দোলনের সাথে যুক্ত এই কথাটা বলেছে কে, এবং এটা কোন আন্দোলনের সাথে যুক্ত? কোন আন্দোলনের সাথে যুক্ত একটু কমেন্ট করেন তো ভাই, কোন আন্দোলনের সাথে যুক্ত? 11 এ বলছে বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন। তাহলে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত কে ছিল? দুই একজন ব্যক্তির নাম বলেন তো বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত দুই একজনের নাম বলেন। ওকে, নিলাম অ্যান্সার বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলনের দুই একজনের নাম বলেন। কাজী মোতাহার হোসেন না? ওকে, 1905 সাল। 1905 মানে হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছে। 1905 সালের মানে হচ্ছে বঙ্গভঙ্গ। তাহলে এই বঙ্গভঙ্গ করেছেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ করেছেন কে? লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গের ফলে কি হয়? স্বদেশী আন্দোলন হয়েছে। স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে? স্বদেশী আন্দোলন হয়েছে। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা সন্তুষ্ট হলো, কিন্তু অসন্তুষ্ট হলো কারা? অসন্তুষ্ট হলো কারা? হিন্দুরা অসন্তুষ্ট হলো। আচ্ছা, তাহলে এই বঙ্গভঙ্গের পরবর্তীতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, তাই না? তাহলে এখন প্রশ্ন বলছে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কর্নওয়ালিস। তাহলে বঙ্গভঙ্গের সময় কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গকালীন সময়টাতে ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। 12 অ্যান্সার কি? লর্ড কার্জন। ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। লর্ড কার্জন। 12 অ্যান্সার কি? 12 অ্যান্সার বি, লর্ড কার্জন। ওকে, আমাকে বলেন 1 থেকে 12 ক্লিয়ার কিনা? 1 to 12 ক্লিয়ার কিনা? 1 থেকে 12 ক্লিয়ার হয়েছেন কিনা কমেন্ট একটু জানান। 1 থেকে 12 ক্লিয়ার কিনা?
1 থেকে 12 ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। 1 থেকে 12 ক্লিয়ার কিনা, 1 থেকে 12 ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। 1 থেকে 12 ক্লিয়ার কিনা, 1 থেকে 12 ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, সবাই একটু লিখেন তো ভাই। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার না? ওকে, আসেন পরে আসবো আমরা, পরের কোশ্চেনে আসবো। সামষ্টিক অর্থনীতির জনককে? সামষ্টিক অর্থনীতির জনককে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, যিনি 1776 সালে গ্রন্থ লিখেছেন ওয়েলথ অফ নেশনস। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, যিনি 1776 সালে গ্রন্থ লিখেছিলেন কি? ওয়েলথ অফ নেশনস। এবং তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞানও বলেছেন। অর্থনীতিকে কি বলেছেন? সম্পদের বিজ্ঞান। তাহলে সামষ্টিক অর্থনীতির জনককে? রবার্ট ম্যালথাস। এই রবার্ট ম্যালথাস কিন্তু জনসংখ্যা তত্ত্ব দিয়েছিলেন। জনসংখ্যা তত্ত্ব। তাহলে জনসংখ্যা থিওরি দিয়েছিলেন কে? রবার্ট ম্যালথাস। রবার্ট ম্যালথাস। তাহলে সামষ্টিক অর্থনীতির জনককে? এবার অ্যান্সার করেন, সামষ্টিক অর্থনীতির জনককে? আপনাদের যাদের ইকোনমিক্স ছিল তারা হয়তো জানেন, জে.এস. কেইন্স। জে.এস. কেইন্স সামষ্টিক অর্থনীতির জনককে? জে.এস. কেইন্স। একজন অ্যান্সার করছে সি, জন স্টুয়ার্ট মিল। না, ভুল অ্যান্সার হয়েছে। না পারলে দাগাবেন না, না পারলে বসে থাকবেন, বলবেন পারি না। ভুল দাগায়েন না প্লিজ, ভুল দাগালে নেগেটিভ মার্ক যাবে। তাহলে সামষ্টিক অর্থনীতির জনককে? জে.এস. কেইন্স। জে.এস. কেইন্স। জে.এস. কেইন্স। আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। ওকে, 14 নম্বর প্রশ্ন আসছে বিভিন্ন বিল থেকে। বিভিন্ন বিল থেকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে বিলগুলো আছে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। এই পাবনা, নাটোর, সিরাজগঞ্জের মধ্যে যে বিলটা আছে সেই বিলের নাম কি? দেখেন, আরিয়াল বিল। এই আরিয়াল বিল আছে কোথায়? মুন্সিগঞ্জে। আরিয়াল বিল কোথায়? মুন্সিগঞ্জে। আরিয়াল বিল কোথায় আছে? মুন্সিগঞ্জে। যেমন ভবদহ বিল, এই ভবদহ বিল আছে যশোরে। ভবদহ বিল আছে কোথায়? যশোরে। ভবদহ বিল কোথায় আছে? যশোরে। আচ্ছা, এরপরে দেখেন, ধরেন কোলাবিল। কোলাবিল, কোলাবিল, এই কোলাবিল আছে কি কোথায়? খুলনা। কোলাবিল আছে আবার খুলনা। কোলাবিল কোথায়? খুলনা। ধরেন বিল ডাকাতিয়া। বিল ডাকাতিয়া, ডাকাতিয়া বিল বা বিল ডাকাতিয়া, এই বিল ডাকাতিয়া আবার আছে খুলনা। কোথায় আছে? খুলনা। বললো তামাবিল। কোথায়? তামাবিল। এই তামাবিল আছে আবার সিলেট। তামাবিল আছে কোথায়? সিলেট। তাহলে তামাবিল সিলেট, বিল ডাকাতিয়া খুলনা, কোলাবিল খুলনা, ভবদহ বিল যশোর। এখন চলন বিল। এই চলন বিল আছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। চলন বলে পাবো না। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, 3টা জেলার মধ্যে আছে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। তাহলে চলন কি বলে? পাবো না। চলন কি বলে? চলন বলে পাবো না। তাহলে চলন বিল কোথায় আছে? পাবনা, নাটোর, সিরাজগঞ্জের ভেতরে। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। 15 নম্বর কোশ্চেন। বাংলাদেশের সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে? বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে কোথা থেকে? দেখেন, ভূমি রাজস্ব, অর্থাৎ ল্যান্ড ট্যাক্স। ল্যান্ড ট্যাক্স, হ্যাঁ, আমরা যে ট্যাক্স দেই, এই ল্যান্ড ট্যাক্সটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ল্যান্ড ট্যাক্সটা কেমন ট্যাক্স? ডিরেক্ট ট্যাক্স, যেটা সরকারকে আমরা সরাসরি দেই। এবং এই যে আয়কর, এই আয়করটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। কি ট্যাক্স? ডিটি, ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স। এই যে মূল্য সংযোজন কর আছে, মূল্য সংযোজন কর মানে হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন কর মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা চালু হয়েছে 1991 সালের। 1991 সালে ভ্যাট চালু হয়েছে বাংলাদেশে। 1991 ভ্যাট চালু হয়েছে। কবে? 1991 ভ্যাট চালু হয়েছে, মূল্য সংযোজন কর। এই ভ্যাটের স্তর হচ্ছে 4টা। ভ্যাটের স্তর কয়টা ব্রাদার? 4টা। ভ্যাটের স্তর কয়টা? 4টা। ভ্যাটের স্তর কয়টা? 4টা। ভ্যাটের স্তর কত ভাইরা? 4টা। একটা হলো 5%। ভ্যাটের স্তর হচ্ছে 4টা। কয় পার্সেন্ট? 5%। কত পার্সেন্ট? 5%। 5%, 5%, 7%, 10%, 15%। ভ্যাটের সর্বোচ্চ স্তর হচ্ছে 15%। সর্বোচ্চ স্তর কত? 15%। আর এই ভ্যাট, এই কর রাজস্ব নিয়ে কাজ করে একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে এনবিআর। কিছুদিন আগে ছাগলকাণ্ড ঘটছিল এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে এই এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড যেটা এনবিআর, এটা আছে কোথায়? আগারগাঁও। এই রাজস্ব বোর্ড আছে আবার আগারগাঁও। রাজস্ব ভবন আছে কোথায়? আগারগাঁয়ে। এখন বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে কোন খাত থেকে? এই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর থেকে। কোথা থেকে? মূল্য সংযোজন কর থেকে। কোথা থেকে? মূল্য সংযোজন কর থেকে। মূল্য সংযোজন কর থেকে সবচেয়ে বেশি আদায় করে মূল্য সংযোজন কর। ওকে, আসেন
16 নম্বর প্রশ্নের পরে 15 পরে 16 রিফিউজি রিফিউজি নিয়ে কাজ করে কারা? রিফিউজি নিয়ে কাজ করে ইউএনএইচআরসি ইউএনএইচসিআর, এই দুইটার মধ্যেই আপনাদের কনফিউশন হয়ে যায়। দেখেন ইউএনএইচআরসি ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। দেখেন এই যে বি নাম্বার ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, তাহলে রিফিউজি শরণার্থী নিয়ে কাজ করে ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। 16 অ্যান্সার হচ্ছে বি, 16 অ্যান্সার হচ্ছে কি বি, 16 অ্যান্সার কি ব্রাদার? বি। ওকে, 1987 সালে, কত সালে? 1987 সালে মন্ট্রিল একটা শহর আছে, সেটা হলো কানাডাতে। কানাডার মন্ট্রিল শহরে একটা প্রোটোকল হয়েছে। সেই প্রোটোকলটা কিসের জন্য? সাদা বাঘ, পানি দূষণ, ভূমিক্ষয়? না, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাস, এই ক্লোরোফ্লোরোকার্বন নিঃসরণ কমানোর জন্য কানাডার মন্ট্রিল শহরে যে প্রোটোকলটা হয়েছে সেই প্রোটোকলটার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। কি প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল। তাহলে কি নিয়ে? ক্লোরোফ্লোরোকার্বন নিঃসরণ কমানো নিয়ে। ওকে, এরপরে 18 নম্বর প্রশ্ন উক্তি। 18 নম্বর প্রশ্ন আসছে বিভিন্ন উক্তি থেকে। 18 নম্বর প্রশ্ন উক্তি, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড অনেকবার আসছে। সক্রেটিস, এই সক্রেটিস জন্ম হচ্ছে প্রাচীন গ্রিসে, সক্রেটিসের জন্ম প্রাচীন গ্রিসে, প্লেটোর জন্ম হচ্ছে প্রাচীন গ্রিসে। এরা হচ্ছে স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। জ্ঞানচর্চায় গ্রিক দার্শনিক। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার। তাহলে এই সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। কি বলা হতো? জ্ঞানের পিতা। সক্রেটিস জ্ঞানের পিতা বলা হয়েছে। এরপরে প্লেটোর শিক্ষক ছিল সক্রেটিস। এরপরে অ্যারিস্টটলের শিক্ষক ছিল প্লেটো, তাই না? দেখেন, তাহলে এবার আসেন, এই যে জাস্টিস ডিনাইড, এই কথাটা কে বলছে? গ্ল্যাডস্টোন বলেছে। ক্লিয়ার বলেছে? গ্ল্যাডস্টোন। জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিলাইট, কে বলেছে? গ্ল্যাডস্টোন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না? এই কথা কে বলেছে? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না? এই কথা কে বলেছে? প্রশ্নের উত্তর দেন। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বলেন কে বলেছে? এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আরেকটা অ্যান্সার করবেন। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। চার্চিল, একজন বলছে চার্চিল, না, চার্চিল হয় নাই। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই কথা কে বলেছে? এই কথা বলেছে কার্ল মার্কস, সমাজবিজ্ঞানের জনক বলছে কার্ল মার্কস। হ্যাঁ, সমাজবিজ্ঞানের জনক কার্ল মার্কস বলেছে যে এটাও ইতিহাসের শিক্ষা, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। অপরদিকে আমাকে বলেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, এই কথা বলেছে কে? জে জ্যাক রুসো। কে বলেছেন? জে জ্যাক রুসো। ফরাসি বিপ্লবের যে স্লোগানের প্রবক্তা জে জ্যাক রুসো, তিনি বলেছিলেন। এরপর আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব, কে বলেছেন? নেপোলিয়ন বোনাপার্ট। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, রোমান সম্রাট জুলিয়াস সিজার বলেছিলেন। এরপরে আসেন বলেছে সংবিধান একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান, কে বলেছেন? অ্যারিস্টটল বলেছিলেন। এরপরে আপনি আসেন আরো অনেকগুলো উক্তি আছে যে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, যুক্তিবিদ্যার জনক। তাহলে অ্যারিস্টটল বলেছে যে আইন হলো পক্ষপাতহীন যুক্তি। আইন কি? পক্ষপাতহীন যুক্তি। আইন হলো পক্ষপাতহীন যুক্তি। এগুলো পড়তে হবে, এই জিনিসগুলো, উক্তিগুলো পড়তে হবে ভালো করে, পরীক্ষায় এই উক্তিগুলো আসে। হিটলার বলেছে ওয়ান স্টেট ওয়ান লিডার ওয়ান নেশন, হিটলার। এবং মুসোলিনি বলেছেন মুসোলিনি বলছে যে এককালীন শান্তি সম্ভব নয়, যুদ্ধ সঙ্গত নয়।
হিটলার বলেছেন যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। এই যে উক্তি জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, হ্যাঁ, বিসিএস এর চাকরি পরীক্ষাগুলোতে এই উক্তিগুলো আসে। ভালো করে পড়বেন উক্তি, বলে দিচ্ছি যেন ভালো করে পড়তে পারেন। গণতন্ত্রের ধারণা গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? গণতন্ত্রের ধারণা, দেখেন গণতন্ত্র, এই গণতন্ত্রের ধারণা প্রাথমিক কোথায় হয়? গ্রিস। গণতন্ত্র ধারণা প্রথম কোথায় দেওয়া হয়? প্রাচীন গ্রিসে। গণতন্ত্রের ধারণা প্রথম কোথায় উচ্চারিত হয়? প্রাচীন গ্রিসে। কোথায় ভাই? প্রাচীন গ্রিসে। কোথায় হয়? প্রাচীন গ্রিসে। এই যে গ্রিসের একটা নগরী, গ্রিসের একটা নগরী হচ্ছে অ্যাথেন্স, প্রাচীন গ্রিসের নগরী হচ্ছে অ্যাথেন্স, আর একটা নগরী হচ্ছে স্পার্টা। স্পার্টা, প্রাচীন গ্রিসের নগরী হচ্ছে অ্যাথেন্স, স্পার্টা। আচ্ছা, এই গ্রিসের একটা বাজার আছে, বাজার, গ্রিসের একটা মার্কেট, বাজার, তার নাম হলো আগুরা। আগুরা, গ্রিসের বাজার, মার্কেট আগুরা। এই গ্রিসকেই বলা হয় গণতন্ত্রের শ্রুতিকাগার। প্রাচীন গ্রিসকে কি বলা হয়? গণতন্ত্রের শ্রুতিকাগার, গণতন্ত্রের শ্রুতিকাগার। ওকে, নেকড়ে যোদ্ধা কূটনীতি, এই কূটনীতি মানে হচ্ছে ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাসি। এই ডিপ্লোম্যাসি নিয়ে আমি আমার ক্লাসে আলোচনা করেছি পেইড ব্যাচে। ডিপ্লোম্যাসি, পিং পং ডিপ্লোম্যাসি নিয়ে আলোচনা করেছি। নেকড়ে ডিপ্লোম্যাসি, এটার ইংরেজি হচ্ছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, WRD, ওলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি। নেকড়ে যোদ্ধা কূটনীতি, নেকড়ে যোদ্ধা কূটনীতি। দেখেন, পিং পং হচ্ছে টেবিল টেনিস বল, পিং পং হচ্ছে একটা টেবিল টেনিস বল। এই পিং পং ডিপ্লোম্যাসি আছে চীন এবং ইউএস এর মধ্যে, চীন এবং কোথায়? ইউএস এর মধ্যে। আচ্ছা, এরপরে আসেন গান বোট ডিপ্লোম্যাসি, গান বোট, গান বোট ডিপ্লোম্যাসি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম এই গান বোট ডিপ্লোম্যাসিটা ব্যবহার করে। এরপর আসেন শাটল ডিপ্লোম্যাসি। শাটল ডিপ্লোম্যাসি মানে কি? দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য যে সমস্যাযুক্ত এলাকাতে বারবার যাওয়াকে বলা হয় শাটল ডিপ্লোম্যাসি। এরপরে আসেন, এরপরে আসেন চীন আরেকটা ডিপ্লোম্যাসি ব্যবহার করে, সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণ ঋণ দেয়, প্রচুর পরিমাণ ঋণ দেয়, তাই না? ঋণ দেয়, চীন একটা ডিপ্লোম্যাসি করে ঋণ দিয়ে, যেটাকে আমরা চেক বুক ডিপ্লোম্যাসি বলি। কি বুক বলি? চেক বুক ডিপ্লোম্যাসি, চেক বুক ডিপ্লোম্যাসি। এগুলো আলোচনা করেছি। তাহলে এই ওয়ার্ল্ড ফরিয়ার ডিপ্লোম্যাসি কোন দেশের জন্য? চীনের জন্য প্রযোজ্য। কোন দেশ? চীন। ওয়ার্ল্ড ফরিয়ার ডিপ্লোম্যাসি কোন দেশ? চীন। চীন ব্যবহার করে ওয়ার্ল্ড ফরিয়ার ডিপ্লোম্যাসি, চীন ব্যবহার করে। বুঝতে পারলাম? ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি সব পড়াই দেবে ইনশাল্লাহ, প্রেশার নাই। ডিপ্লোম্যাসি গুলো একটু ভালো করে দেখবেন, ডিপ্লোম্যাসি। ওকে, এরপরে আসেন, দেখেন এর পরের কোশ্চেন, এর পরের কোশ্চেনটা কি? যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থাটা? দেখেন গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 1960 সাল থেকে প্রকাশিত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? কোন সংস্থা? এর আগে একটু আসেন, দেখেন এই যে ইউএনডিপি, ইউএনডিপি, এই ইউএনডিপি রিপোর্ট প্রকাশ করে মানব উন্নয়ন রিপোর্ট, মানব উন্নয়ন রিপোর্ট, যেটাকে আমরা এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইচডিআই রিপোর্ট প্রকাশ করে কে? এইচডিআই রিপোর্ট প্রকাশ করে কে? ইউএনডিপি, ইউএনডিপি। আইএমএফ অর্থ নিয়ে কাজ করে, ব্রিক্স অর্থ নিয়ে কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকটা হচ্ছে ডাব্লিউডিআর, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে, ডাব্লিউডিআর। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কি করে? ওয়ার্ল্ড ব্যাংক কি করে? এই তোমার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। তাহলে পরীক্ষার প্রশ্ন কিন্তু আসে। বুঝাইতে পারলাম? পরীক্ষায় প্রশ্ন আসে। আসেন এরপরে আসেন উপজাতি নিয়ে, উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে। আমার পেট ব্যাচের বাচ্চা কাচ্চারা দেখো, পেট ব্যাচের বাচ্চা কাচ্চারা বুকে হাত দিয়ে বলো তো ভাই, পেট ব্যাচের যেটা বাচ্চা কাচ্চা আছো বুকে হাত দিয়ে বলো তো, তুমি তোমার নিজেকে প্রশ্ন করে বলো তো ভাই, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করে একটু বলো তো, একবার চিন্তা করো তো যে অর্ণব ভাই পেট ব্যাচে যে যতগুলো লেকচার নিয়েছে, তুমি যদি সেগুলো ভালোভাবে করে থাকো, করে এসে এক্সাম, অর্ণব স্যারের পেট ব্যাচের এক্সাম গুলো যদি তুমি দিয়ে থাকো, এবার এসে তুমি এই কোশ্চেন গুলো সলভ করো তো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস যেই তুমি আগে সাধারণ জ্ঞান দেখতে ভয় পাতা, সেই তুমি এই কোশ্চেন সলভ করতে গিয়ে আমার মনে হয় তুমি 90% কোশ্চেন পারবা। এটা আমার বিশ্বাস হয়, এটা আমি ভেতর থেকে বিশ্বাস করি, কারণ আমি তোমাদেরকে এমন ভাবে পড়িয়েছি। দেখো আমি তোমাদেরকে এগুলো সব পড়াইছি, এবার মডেলটা সলভ করে দেখো, তোমার ভাল লাগবে। বলো তো, সত্যি করে বলো তো, তুমি অন্তত জানাও, নিজেকে জানাও যে তুমি এগুলো পারো কিনা, যে তোমার ভালো লাগে কিনা, যে না আমি এগুলো পড়েছি ক্লাসে, এবার সলভ করতে ইজি লাগতেছে। তাহলে দেখো এই যে
আমি তোমাদেরকে চীনের আমি বহির্বিশ্বের বিভিন্ন উপজাতি নিয়ে ক্লাস নিয়েছি। উপজাতি, তাহলে চীনের জিনজিয়াং প্রদেশে যে মুসলিম উপজাতি বসবাস করে, চীনের জিনজিয়াং প্রদেশে, কি বললাম, মুসলিম উপজাতি প্রদেশ, মানে কোথায় বসবাস করে? জিনজিয়াং প্রদেশে। দেখো, আমি বলেছিলাম ভারতে বসবাস করে টোডা উপজাতি, আমি বলেছিলাম ভারতে বসবাস করে নাগা উপজাতি, আমি বলেছিলাম শেরপা উপজাতি বসবাস করে নেপালে, আমি বলেছিলাম আফ্রিদি উপজাতি বসবাস করে আফগানিস্তানে, আচ্ছা, আফ্রিদি বসবাস করে পাকিস্তানে। এরপরে আমি এর পরেরটাই আলোচনা করেছিলাম, চীনের উপজাতির নাম হচ্ছে উইঘুর মুসলিম উপজাতি, উইঘুর। আচ্ছা, এরপরে আমি আলোচনা করেছিলাম ফিলিপাইনের মরো উপজাতি, উপজাতির নাম হচ্ছে মরো উপজাতি, ফিলিপাইন। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম এই যে মাওরি উপজাতি, নিউজিল্যান্ডের মাওরি উপজাতির বলেছিলাম। এরপরে আফ্রিকার বলেছিলাম জুলুকুলু, আফ্রিকার বলেছিলাম পিগমি, এই যে পিগমি, এগুলো হচ্ছে আফ্রিকার বিশ্বের বিভিন্ন দেশের উপজাতি। তাহলে চীনের মুসলিম উপজাতির নাম কি? চীনের মুসলিম উপজাতির নাম হচ্ছে উইঘুর মুসলিম উপজাতি। আর বাংলাদেশের মুসলিম উপজাতির নাম কি? পাঙ্গন এবং লাউয়া। ক্লাসে আলোচনা করেছি, পড়ে থাকলে পারবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো, 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত যে ব্যক্তি, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? দেখো, মাদার তেরেসা আলবেনিয়ার স্কোপজি শহরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছেন কোথায়? আলবেনিয়ার স্কোপজি শহরে। তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি দাতব্য প্রতিষ্ঠান মিশনারিজ অফ চ্যারিটি গড়ে তুলেছিলেন। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ভারতের নাইটিঙ্গেল বলা হয়। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ভারতের নাইটিঙ্গেল। আর ওদিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলা হতো কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলা হয় কাকে? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। এরপরে 24 নম্বর কোশ্চেনের দিকে দেখো। 24 নম্বর কোশ্চেন দেখো তো পারো কিনা। পারার কথা। ভারত এবং পাকিস্তানের মধ্যে বীরত্বপূর্ণ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি? ভারত এবং পাকিস্তানের মধ্যে উচ্চতম যুদ্ধক্ষেত্রটার নাম কি? অপশন টেস্ট করো। পরীক্ষার হলে অপশন টেস্ট করাটা গুরুত্বপূর্ণ। অপশন টেস্ট যারা করতে পারে তারাই ভালো করে। দেখো, সিয়াচেন হিমবাহ, তাহলে এই যে সিয়াচেন হিমবাহ পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র না? তাহলে এইটা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ আছে না? সিয়াচেন হিমবাহ নিয়ে, সিয়াচেন হিমবাহে দুই দেশের মধ্যে বিরোধ, ভারত এবং পাকিস্তানের মধ্যে, সিয়াচেন হিমবাহ। আচ্ছা, কার্গিল সীমানা কোথায় আছে? ভারতে। ওকে, প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি খাতে? দেখো, বাংলাদেশের সম্পদ আলোচনা করেছিলাম, গ্যাসের মধ্যে দেখো প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কি করা হয়? বিদ্যুৎ উৎপাদনে। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, এটাও বলেছি, মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে দুইটা, একটা হলো সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। সাঙ্গু আর এটা কি? কুতুবদিয়া। বাংলাদেশ। এরপরে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়াতে আছে। তিতাস গ্যাস ক্ষেত্র কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বলেছিলাম বাংলাদেশের দুইটা গ্যাস ক্ষেত্র হচ্ছে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র দুইটা, একটা হলো ছাতক, সিলেটের ছাতক, আর একটা হচ্ছে গাজীপুরের কামতা। এগুলো আলোচনা করেছি পেট ব্যাচের ক্লাসে, উন্মুক্ত করেছিলাম ক্লাস, সম্পদের ক্লাস পড়িয়েছি, আলোচনা করেছি। ওকে, 25 নম্বর কোশ্চেন ডান। 25 কোশ্চেন ডান। মডেল টেস্ট, মডেল টেস্ট 5 ডান। এই মডেল টেস্ট 5 ডান। মডেল টেস্ট 5 ডান। ওকে, দেখি কমেন্টে জানাও তো, এবার কমেন্ট করো ব্রাদার। মডেল টেস্ট 5 ডান। চলো মডেল টেস্ট 6 বাড়াই। আজকে অন্তত 10টা সলভ করব। আজকে যারা প্রতিজ্ঞা করো 10টা করবা কিনা? প্রতিজ্ঞা করো 10টা করবা? প্রতিজ্ঞা করো 10টা করবা? ওকে, আমার সাথে প্রতিজ্ঞা করো 10টা সলভ করবে ইনশাআল্লাহ। ওকে, চতুর্থ অর্থনৈতিক সুমারি।
এক নম্বর প্রশ্ন দেখো, চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি অ্যান্সার করো। চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে হয়েছে? চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি, চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে হয়েছে? 10 থেকে 26 ডিসেম্বর 2024, 10 থেকে 26 ডিসেম্বর 2024। তাহলে একের অ্যান্সার কি বি, 10 থেকে 26 ডিসেম্বর 2024 সালে। ওকে, বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? বিটকয়েন এটা হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি, তাই না? বিটকয়েন মানে কি একটা ক্রিপ্টো কারেন্সি। বিটকয়েন মানে কি? বিটকয়েন মানে কি? বিটকয়েন মানে কি একটা ক্রিপ্টো কারেন্সি। তাহলে এটা কোন দেশের ক্রিপ্টো কারেন্সি? বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা বলতে পারবা? বলতে পারবা? দুইয়ের অ্যান্সার বলতে পারবা? দুইয়ের অ্যান্সার বলতে পারবা? বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? উত্তর কোরিয়া, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, এল সালভাদর। এল সালভাদর, এল সালভাদরের রাজধানী হচ্ছে সান সালভাদর। এল সালভাদরের কমেন্টের নাম কি? সান সালভাদর। এল সালভাদরের রাজধানীর নাম কি? সান সালভাদর। এই এল সালভাদর কোন দেশের? এটা কোন মহাদেশে আছে? আমেরিকা না? ওকে, জাতিসংঘের ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটা? এই কিছু টাফ কোশ্চেন আসতেছে, কিছু গুরুত্বপূর্ণ কিছু টাফ টাফ কোশ্চেন আসতেছে, কিন্তু এগুলো একটু ভালো করে দেখতে হবে। জাতিসংঘ, খেয়াল করো তাহলে দেখেন, জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ, নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটা? বর্ষ কোনটা? 2026 সাল। কত সাল? 2026 সাল। 2026 সালই তো মনে হয়, না 2026 সাল না? কোশ্চেন নাম্বার 6, মডেল টেস্ট 6, মডেল টেস্ট 6 এর অ্যান্সার হচ্ছে 3, 3 এর প্রশ্ন 3 এর সি। হ্যাঁ, 26 সাল, 2026 সাল, 2026 সাল। দেখো, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? এই যে যুক্তরাষ্ট্রের নতুন 2024 সালে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের নতুন পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কো রুবিও। নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কো রুবিও। মার্কো রুবিও, নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মার্কো রুবিও। আচ্ছা, এরপরে আসেন, 4 চলে গেল, 5। 2025 সালে, 2025 সালে G20, 2025 সালে G20-র শীর্ষ সম্মেলন, 2025 সালে G20-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? সেদিনও আলোচনা করলাম। 2025 সালে G20 এখন দক্ষিণ আফ্রিকায়। কোথায়? এই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এই জোহানেসবার্গ কিসের জন্য বিখ্যাত? এই জোহানেসবার্গ স্বর্ণের জন্য বিখ্যাত। স্বর্ণের জন্য। স্বর্ণের খনি কোথায় আছে? স্বর্ণের খনি, স্বর্ণের খনি কোথায় আছে? এই জোহানেসবার্গ আছে। হামবুর্গ, জার্মানি, এখানে অনেকগুলো আদালত আছে। হামবুর্গ জার্মানিতে আদালত আছে। টোকিও ট্রায়াল, এই জাপানের একটা শহর টোকিও ট্রায়াল, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিও ট্রায়ালে বিচার করা হয়েছে, জার্মানির বিচার করা হয়েছিল। আচ্ছা, এগুলো বিশ্বযুদ্ধ রিলেটেড কথাবার্তা। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে? দেখো, মুক্তিযুদ্ধের সময় এই 9 নম্বর সেক্টর ছিল বরিশাল, এই বরিশাল, এই অঞ্চলটা পটুয়াখালী, বরিশাল। 8 নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, মুজিবনগর। 11 নম্বর সেক্টর ছিল ময়মনসিংহ এবং টাঙ্গাইল। আর এই 10 নম্বর সেক্টরটা ছিল নৌ সেক্টর। তাহলে অ্যান্সার হচ্ছে 10, নৌ সেক্টর। অ্যান্সার কি? নৌ সেক্টর। মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আসছে, নৌ সেক্টর, নৌ সেক্টর 10। আসো, আসো এরপরে আসো, কোশ্চেন নাম্বার, এরপরে আসো কোশ্চেন নাম্বার 7। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? দেখো, তোমরা এই প্রাচীন ইতিহাস পড়তে ভয় পেতা, তোমরা প্রাচীন ইতিহাস পড়তে পেতা ভয়। সে প্রাচীন ইতিহাস আমি পেইড ব্যাচে আলোচনা করেছি 4টা ক্লাসের মাধ্যমে। আমি আমার পেইড ব্যাচে 4টা ক্লাসের মাধ্যমে আলোচনা করেছি প্রাচীন ইতিহাস। দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, টপিক নির্বাচন করো। সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের একজন শ্রেষ্ঠ শাসক, যিনি কথিরাজ উপাধি পেয়েছিলেন এবং তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো। সম্রাট অশোক, এই সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। অশোক, যিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মগধের রাজা নন্দকে পরাজিত করেছিলেন। মগধের রাজা
নন্দকে পরাজিত করে তিনি কি করেছিলেন? মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। আর আবার সম্রাট অশোক রাজধানী স্থাপন করেছিলেন মহাস্থানগড়ে। সম্রাট অশোক কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? মহাস্থানগড়ে। যার কারণে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় এই মহাস্থানগড়ে, তাই না? মৌর্য। ওকে, এটা হলো টপিক ইতিহাস, প্রাচীন ইতিহাস থেকে আসছে। ওকে, দেখো আদমশুমারি, তোমাদের উপজাতি যেদিন পড়িয়েছি সেদিন আদমশুমারি আলোচনা করেছিলাম। আদমশুমারি, বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। কত সালে? 1974 সালে। এখনো পর্যন্ত বাংলাদেশে আদমশুমারি হয়েছে 6 বার। কতবার? 6 বার। এখনো পর্যন্ত বাংলাদেশে আদমশুমারি হয়েছে কতবার? 6 বার আদমশুমারি হয়েছে, অর্থাৎ সর্বশেষ হয়েছে 2022 সালে। আর উপমহাদেশে আদমশুমারি হয় 1872 সালে। কত সালে? 1872 সালে। এই উপমহাদেশে আদমশুমারি চালু করেছিলেন কে? লর্ড মেও। লর্ড মেও চালু করেছিলেন। আদমশুমারি চালু করেছিলেন কে? লর্ড মেও। তাহলে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে হয়? 1974 সালে। কত সালে? 1974 সালে। ভাইয়া কতদিন এইভাবে ফ্রি ক্লাস হবে? এই জিকে ট্যালেন্ট হান্ট বইটা যতদিন না পর্যন্ত শেষ করতে পারছি ততদিন ফ্রি ক্লাস হবে। এটাতে মডেল টেস্ট আছে 52টা, খুব সম্ভবত 52টা মডেল টেস্ট আছে। সো 52টা মডেল টেস্ট আছে, 52টাই আমি সলভ করাবো। যদি আপনারা চান, যদি আপনারা চান এটা কমেন্ট করেন কি আপনারা কি এটার উপরে একদম রেগুলার ক্লাস চান কিনা, এটার উপরে রেগুলার ক্লাস চান কিনা, এই বইয়ের উপরে রেগুলার ক্লাস চান। জিকে ট্যালেন্ট হান্ট বই সংগ্রহ করে নেন, সংগ্রহ করে নেন, দাম মাত্র 50 টাকা। আপনারা মিহির জিকে ফাইনাল সাজেশনটা পড়বেন, মিহির জিকে ফাইনাল সাজেশনটা পড়বেন, সর্বোচ্চ কমন পাবেন। ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী বলেন, গুচ্ছ বলেন, জগন্নাথ বলেন, সাস্ট বলেন, খুলনা বলেন, হ্যাঁ বিসিএস এর 47 টার্গেট যাদের সামনে, যাদের পরীক্ষা আছে, পেট্রো বাংলা, হ্যাঁ যেখানে পরীক্ষা আছে, এর সাথে এটা সলভ করার পাশাপাশি এটা সলভ করবেন, এই হান্ট। আমি ইনশাল্লাহ আপনাকে এই হান্ট কি করাই দিব, সলভ করাই দিব, এক্সামও নিব। জান ধরেন এটার উপরে এক্সামও নিব। জান ফাইনাল সাজেশনের উপরে তো এক্সাম নিবে, এটার উপরে এক্সাম নিব। জান এটার উপরে এক্সাম নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর কেউ যদি মনে করেন যে ভাই আমি একটু আপনার কাছে পড়তে চাই, আমি আপনার কাছে একটু পড়তে চাই, সাধারণ জ্ঞানটা পড়তে চাই, একটু ভালো করে আমাকে পড়ান। চট্টগ্রামের জন্য, রাজশাহীর জন্য, গুচ্ছের জন্য, হ্যাঁ সাস্টের জন্য, খুলনার জন্য, কুমিল্লার জন্য আমি আসি, আপনাকে পড়াবো ইনশাআল্লাহ। এতটুকু বলতেছি যে ক্লাস করে ভালো লাগবে এবং টাকা বৃথা যাবে না, অর্থ ভালো জায়গায় যাবে। তো আমার কোর্স আছে, যারা মনে করেন কোর্সে আসতে চান, এখানে অধিকাংশ শিক্ষার্থী মনে হয় কোর্সে যারা আসতে চান, অন্তত এখানে একবার একটু জিজ্ঞেস করেন যে কোর্স আসলে কেমন। আপনার কৌতূহলবশত জিজ্ঞেস করে দিতে পারেন, অনেস্ট রিভিউ দিবে আপনাকে। সো সেই কোর্সের ফি হচ্ছে 1020 টাকা। আপনি চাইলে আমার জিকে কোর্সে এনরোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আসুন, চলেন। আমাকে দেখা লাগবে না, আমার মুখ দেখা লাগবে না, শুধু আমার কথা শুনেন, কথা শুনে ক্লাস করেন বোন। 8 নাম্বার কোশ্চেন চলে গেল, এবার আসুন 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন, জিকে ব্যাচে ভর্তির জন্য আপনি সরাসরি আমাদের অর্ণব স্যার পেজে নক দেন, অর্ণব স্যার পেজে নক দেন, তাহলেই হবে। ওকে, আসেন তো। রাজা পঞ্চম জর্জ কর্তৃক ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় কত সালে? রাজা পঞ্চম জর্জ কর্তৃক ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় কত সালে? দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা, কমেন্ট করেন। দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত হয় কত সালে? নয়ের অ্যান্সার হচ্ছে বি বলেছে সান চৌধুরী, সান চৌধুরী বলেছে বি। ওকে, আপনারা কি ক্লাস শেয়ার করেছেন সবাই? আপনারা কি সবাই ক্লাস শেয়ার করেছেন?
আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ক্লাস আপলোড হচ্ছে। ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস আপলোড হচ্ছে। আপনারা যারা রেগুলার ক্লাসগুলো ইউটিউব থেকেও দেখতে চান, আমার অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ইনশাল্লাহ রেগুলার ক্লাসগুলো আপলোড হবে। ওকে, দেখেন তাহলে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত নয়? কোন সংস্থার সচিবালয় বাংলাদেশে অবস্থিত না? কোনটার হেডকোয়ার্টার বাংলাদেশে নাই, সচিবালয় বাংলাদেশে নাই? অ্যান্সার করতে হলে জিনিসগুলো পারতে হবে, জানতে হবে, জিনিসগুলো টেকনিক শিখিয়ে দিতে হবে। খেয়াল করেন, দেখেন এই যে বিমস্টেক বাংলাদেশে আছে, এসএসি সার্কের একটা মানে সদর দপ্তর, এটা সার্কের একটা বিভিন্ন প্রতিষ্ঠান, আবহাওয়া দুর্যোগ সার্ক নিয়ে, এগ্রিকালচারাল যেটা আছে SMRC, মেট্রোলজিক্যাল সার্কেল, এই দুইটাই হচ্ছে সার্কেল যেটা বাংলাদেশে আছে। বিমস্টেক বাংলাদেশে আছে, কিন্তু D8 ডেভেলপিং 8 কান্ট্রি, হ্যাঁ এই D8 এর সদর দপ্তর বাংলাদেশে নাই। ওকে, 11 নম্বর কোশ্চেনের দিকে তাকান। প্রশ্ন 11 খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় এবং গৃহীত হয় কবে? খসড়া সংবিধান গণপরিষদে প্রথম উত্থাপন করলেন, এই গণপরিষদ উত্থাপন করলেন ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করলেন কে? ডক্টর কামাল হোসেন। উত্থাপন করলেন 12ই অক্টোবর। কবে উত্থাপন করলেন? 12ই অক্টোবর। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করলেন ডক্টর কামাল হোসেন কত তারিখে? 12ই অক্টোবর। এবার আসেন, এই খসড়া সংবিধান গৃহীত হলো কবে? গৃহীত হলো 4 নভেম্বর। কবে? 4 নভেম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে 12ই অক্টোবর এবং 4 নভেম্বর। 12ই অক্টোবর এবং 4 নভেম্বর। 12 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট শ্রমবাজার, স্টক মার্কেট, কৃষি মার্কেট, চাকুরি বাজার। তাহলে চাকুরি বাজার তো হবেই না, এটা অটোমেটিক বাদ। কৃষি বাজার, স্টক মার্কেট, শ্রমবাজার, সেকেন্ডারি মার্কেট। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ আছে 3টা। কয়টা? 3টা। এখনো পর্যন্ত আছে 2টা, একটা হচ্ছে CSE চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে DSE ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর যেটা প্রস্তাবিত তৃতীয় সেটা হচ্ছে খুলনা স্টক এক্সচেঞ্জ। তো এই স্টক এক্সচেঞ্জের সাথে রিলেটেড শব্দ হচ্ছে সেকেন্ডারি মার্কেট। কিসের সাথে? সেকেন্ডারি মার্কেট। স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত কি? সেকেন্ডারি মার্কেট। ওকে, এরপরে আসেন 13 নম্বর কোশ্চেনের দিকে তাকান। বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয়? তাকান তো, বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কত সালে? বয়স্ক ভাতা চালু হয় 13। অ্যান্সার করেন 13। প্রশ্ন অ্যান্সার করে 13। প্রশ্ন অ্যান্সার করেন 13। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে? কোশ্চেন অ্যান্সার করেন 13। তেরো বলছে 1998, 13 বলছে 1996। এই যে কনফিউশন লাগছে, দেখেন বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে? তেরো ডি, থ্যাংক ইউ। যাদের অ্যান্সার হচ্ছে 13D দিয়েছেন তাদের অ্যান্সার ঠিক আছে, 1998 সালে। তাহলে কত সালে? 1998 সালে। ফকেটিং কোন দেশের আইনসভার নাম? আইনসভা নিয়ে প্রশ্ন আসছে, আইন ভাষায়। দেখেন ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এদুসকোন্ডা। ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এদুসকোন্ডা। ওকে, নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টরটিং। নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টরটিং। ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং। ফোকেটিং। তাহলে অ্যান্সার কি? ফোকেটিং কোন দেশের? ডেনমার্ক। ফোকেটিং কোন দেশের? ডেনমার্ক। যেমন রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ডুমা। রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ডুমা। রাশিয়া হচ্ছে ডুমা। যেমন ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। নেসেট। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। যেমন লয়া জিরগা। লয়া জিরগা, এই লয়া জিরগা আইনসভার নাম হচ্ছে আফগানিস্তানের। লয়া জিরগা আফগানিস্তান। লয়া জিরগা আফগানিস্তান। পরীক্ষায় এইগুলো আসে, এই আইনসভাগুলো আসে, একটু ভালো করে এই আইনসভাগুলো দেখবেন। 14 ডান। 14 ডান। 14 ডান। এবার আসেন এই পাশে আসেন। ওটা 13 ছিল না?
তাহলে এটা আসেন 14। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটা? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র আমি পড়িয়েছি। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র অ্যান্সার করেন 14 নম্বর। এটা তো আচ্ছা যাই হোক, এটা অ্যান্সার করেন, এই 14টা অ্যান্সার করেন। এখানে একটা 14 পেলাম না আমরা তখন। আচ্ছা হোয়াট এভার, এটা হয়তো ভুল করে চলে আসছে। এটা অ্যান্সার করেন, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটা? এই পাশেরটা, এই যে এটা অ্যান্সার করেন, বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস। আচ্ছা এরপরে 15 অ্যান্সার করেন, 15 অ্যান্সার করেন। 1996 সালের 12 ডিসেম্বর 30 বছর মেয়াদী স্বাক্ষরিত বাংলাদেশ এবং ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি, এই যে আজকের ক্লাসে পড়াইছি, আজকের সাম্প্রতিক ক্লাসেও পড়িয়েছে এই গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে। তাহলে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 30 বছরের জন্য। 1996 সালে হলে এটা শেষ হবে কত সালে? দেখছে 1996 সালে বলেই দিচ্ছে, তাহলে এটা 2026 সালে শেষ হবে। 2026 সালের কত তারিখে? 12 ডিসেম্বর। এখানে 96 বলে দিছে, তাহলে 96 সালে 30 বছর যোগ করো 2026 সালে। কত সালে? 2026 সালে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসেন, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো স্বীকৃতি দেয় 1999 সালে। অটোমেটিক এই দুইটা অপশন বাদ দেন। 1999 সালের 17 নভেম্বর। কবে দিয়েছে? 1999 সালের 17 নভেম্বর দিয়েছে। ইউনেস্কো কত সালে দিয়েছে? 1999 সালের 17 নভেম্বর। এবং ঠিক তার পরের বছর 2000 সালে গোটা পৃথিবীর 188টা দেশ এটাকে পালন করে। তাহলে গোটা পৃথিবীর কয়টা দেশ? 188টা দেশ এই 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস পালন করে। ওকে, আসেন এরপরে 16 পরে আমরা আসবো 17। আরব বসন্ত, এই যে দেখেন আরব বসন্ত, ক্লাসে আলোচনা করেছিলাম আরব বসন্ত। সলভ করেন তো, সলভ করেন। আরব বসন্ত, আরব বসন্ত, আরব বসন্ত বা এটাকে আমরা বলি জুই বিপ্লব। আরব বসন্ত বা জুই বিপ্লব, বা আমরা এটাকে বলি জেসমিন বিপ্লব। আরব বসন্ত, জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব। তাহলে এই আরব বসন্ত ডিসেম্বর মাসে কোথায় হয়েছিল? তিউনেশিয়া। কোথায় হয়েছে? তিউনেশিয়া। পরবর্তীতে এই বিপ্লবটা আরব দেশগুলোতে ছড়ে যায়, তাই না? পরবর্তীতে এই বিপ্লবটা কোথায় ছড়ে যায়? আরব দেশগুলোতে কিন্তু ছড়ে এই বিপ্লবটা। যেমন এই আরব বসন্তটা লিবিয়াতে কি বিপ্লবী নামে পরিচিত ছিল? এই লিবিয়াতে কি বিপ্লব নামে পরিচিত? কমেন্ট করেন তো। আরব বসন্তটা লিবিয়াতে কি বিপ্লব নামে পরিচিত ছিল? আরব বসন্ত লিবিয়াতে কি বিপ্লব? গ্রিন বিপ্লব। কি বিপ্লব? গ্রিন বিপ্লব। গ্রিন। আর এরই প্রেক্ষাপটে গ্রিন স্কয়ার আছে কোথায়? এই যে গ্রিন স্কয়ার আছে কোথায়? লিবিয়ার রাজধানী কোথায়? ট্রিপলি। আর এই লিবিয়াকে শাসন করছিল গাদ্দাফি। 42 বছর লিবিয়াকে শাসন করেছে কে? গাদ্দাফি। আর এই আরব বসন্তটাই মিশরে কি বিপ্লব নামে পরিচিত ছিল? মিশরে হচ্ছে নীল বিপ্লব। নীল বিপ্লব, তাই না? নীল বিপ্লব। ওকে, এবার আসেন, এরপরে আসেন পরের কোশ্চেন 18। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল না কোন সংসদে? আচ্ছা, নারী আসন কয়টা? 50টা। এই 50টা 25 বছরের জন্য স্থায়ী। এই নারী আসন 50টা 25 বছরের জন্য স্থায়ী। এটা সংবিধানের কততম সংশোধনী ছিল? সংবিধানের 17তম সংশোধনী ছিল। সংবিধানের কততম সংশোধনী? 17তম সংশোধনী ছিল। এখন প্রশ্ন আসলো হলো, এই যে নারী আসনটা, এটা কোন সংসদে ছিল না? কোন সংসদে ছিল না নারী আসন? অ্যান্সার করেন দেখি, কোন সংসদে ছিল না? দেখি পারেন কিনা। আঠারো বি বলছে, 18। আচ্ছা, আপনাদের কমেন্ট গুলো এত দ্রুত চলে যায়। ওকে, আজকে আমরা আলোচনা করছি আমাদের জিকে ট্যালেন্ট হান্ট বইটা।
সে টেলেনহান বইয়ের মডেল টেস্ট 6। 18 নম্বর কোশ্চেন। অ্যান্সার করেন সবাই, দ্রুত অ্যান্সার করেন। নাফিয়া নাফি, উগান্ডা আফা, সুজন রায়, হুমায়রা কবির, না হুমায়ুন কবির। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন কি বলছিলাম, যে আমাদের জাতীয় সংসদ, তাহলে জাতীয় সংসদে নারী আসন ছিল না। কোন 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 সংসদ পর্যন্ত? চতুর্থ। কোন সংসদে? চতুর্থ সংসদে ছিল না। আচ্ছা, এই জাতীয় সংসদের মোট আসন কয়টা? 350টা। এর 1 নং আসন কোথায় আছে? 1 নং আসন আছে পঞ্চগড়ে। আর 300 নং আসন আছে কোথায়? বান্দরবান। 300 নং আসন কোথায়? বান্দরবানে। জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন আছে কোথায়? ঢাকা বিভাগে। সবচেয়ে বেশি আসন আছে ঢাকা বিভাগে। এই জিনিসগুলো একটু পড়তে হবে, দেখতে হবে ভালো করে। নাথুলা পাস, ঐতিহাসিক নাথুলা পাস কোন দুটি দেশের সাথে সংযুক্ত করেছে? নাথুলা পাস, নাথুলা পাস। আচ্ছা, লালমনিরহাট জেলায় মিহির ফাইন্যান্স বইটি পাওয়া যাচ্ছে না। একটু আপনার নিকটস্থ লাইব্রেরিকে অর্ডার দিবেন, বলবেন যেন দ্রুত নিয়ে আসে, দেখবেন নিয়ে আসবে। দ্রুত নিয়ে আসার জন্য একটু বলেন, ওনাদেরকে প্রেসার দেন। ওকে, নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস ভারত এবং কাকে? চীনকে। ভারত এবং কাকে? চীনকে। আচ্ছা, এরপরে আসো, একটু আগে আলোচনা করছিলাম ব্রেটন উডস। দেখো, ব্রেটন উডস ইনস্টিটিউট, ব্রেটন উডস 1944 সালে 1944-এ ব্রেটন উডস নামক একটা সম্মেলন হয়েছিল। সেই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই প্রতিষ্ঠানের নাম কি? আইডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আইটিও না, কোনোটাই না। এআইআইবি, ব্রিক্স না। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে গড়ে ওঠে। 1944 সালে ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, যার কারণে এটাকে কি বলা হয়? ব্রেটন উডস। কি বলা হয়? ব্রেটন উডস ইনস্টিটিউশন। ব্রেটন উডস ইনস্টিটিউশন। ব্রেটন উডস ইনস্টিটিউশন। ডান। আসেন, এরপরে আসেন 21 নাম্বার। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল 2020 সালে খুবই আলোচিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে 2020 সালে কোশ্চেন হয়েছিল। কোন অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধ রয়েছে? আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধ রয়েছে একটা অঞ্চল নিয়ে, তার নাম হচ্ছে নাগোর্নো কারাবাখ। নাগোর্নো কারাবাখ। এই নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধ রয়েছে। নাগোর্নো কারাবাখ কোথায় আছে? আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধ। ওকে ওকে, আসেন এরপরে, এটাও পারবেন। 2002 সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের সামরিক কয়েদখানা গুয়ান্তানামো বে কারাগার, ডিটেনশন ক্যাম্পটা, গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প, গুয়ান্তানামো বে কারাগারটা কোথায় আছে? তাহলে মার্কিন সামরিক কয়েদখানা, মার্কিন সামরিক কিউবাতের নাম হলো গুয়ান্তানামো বে কারাগার, যেটা আছে কিউবাতে। কোথায় আছে? কিউবাতে। মার্কিন সামরিক কয়েদখানা গুয়ান্তানামো বে কারাগার কোথায় আছে? কিউবায়। গুয়ান্তানামো কারাগার কোথায় আছে? কিউবায়। গুয়ান্তানামো বে কারাগার কোথায় আছে ব্রাদার? কিউবাতে আছে। দেখেন এই যে গুয়ান্তানামো, এরপরে দেখেন, ধরেন আপনাকে যদি বলে মিয়ানওয়ালি কারাগার, মিয়ানওয়ালি, মিয়ানওয়ালি, এই মিয়ানওয়ালি কারাগার কোথায় আছে? পাকিস্তান। মিয়ানওয়ালি কারাগার কোথায় আছে? পাকিস্তান। যেমন বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গ আছে কোথায়? বাস্তিল দুর্গ আছে ফ্রান্সে। বাস্তিল দুর্গ আছে কোথায়? ফ্রান্সে। আচ্ছা, এরপরে ধরেন ধরেন এভিন কারাগার, এভিন 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 কারাগার, এভিন কারাগার আছে ইরানে। এভিন কারাগার আছে ইরানে। তো এই যে বিভিন্ন কারাগার আছে, এই কারাগারগুলো একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, মার্কিন সামরিক কয়েদখানা, এই কয়েদখানাকে বলা হয় মর্তের নরক। এই যে কিউবাতে আছে, এটাকে বলা হয় মর্তের নরক বা পৃথিবীর নরক।
মর্তের নরক বা পৃথিবীর নরক। আচ্ছা, এরপরে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস কে বলছে? একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম গ্রিক দার্শনিকের কথা। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দেখো, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এরা তিনজনই হচ্ছে গ্রিক দার্শনিক। অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এরা তিনজনই হচ্ছে গ্রিক দার্শনিক। এই গ্রিক এদেরকে বলা হয় ওল্ড ম্যান অফ দ্য ওয়াইস, 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 ওল্ড ম্যান অফ দ্য ওয়াইস। কি বলা হয়? ওল্ড ম্যান অফ দ্য ওয়াইস, ওল্ড ম্যান অফ দ্য ওয়াইস। আচ্ছা, তাহলে এই উই ওয়ান্ট জাস্টিস বলছে কে? অ্যারিস্টটল। উই ওয়ান্ট জাস্টিস বলছে কে? অ্যারিস্টটল। সে বলছে আইন হলো পক্ষপাতহীন যুক্তি। ও আচ্ছা 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 আচ্ছা। আমি কি ভুল বললাম তাহলে? আচ্ছা দেখেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস কি বলছে? উই ওয়ান্ট জাস্টিস। তাহলে এই উই ওয়ান্ট জাস্টিস, এরপরে হলো এই যে সক্রেটিস, তাহলে এটা বলছে কে? উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলেছে কে? উই ওয়ান্ট জাস্টিস। কনফিউশন করেন না আমাকে, আপনারা নিজেরাও কনফিউজ হবেন না, আমাকেও কনফিউজ করে দেন না। উই ওয়ান্ট জাস্টিস কে বলেছে? তেইশ, কোশ্চেন নাম্বার 23, সক্রেটিস। এই যে একজন বলছে মুনতাহা, বলছে সক্রেটিস হবে যে। তোমার বাড়ি কোথায়? সক্রেটিস হবে যে, যে বলতেছে তোমার বাড়ি কোথায়? খুব সম্ভবত তোমার বাড়ি হবে কক্সবাজারের দিকে, না? ওকে, উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, উই ওয়ান্ট জাস্টিস কে বলছেন? সক্রেটিস। জ্ঞানের পিতা বলা হয় কাকে? সক্রেটিসকে। জ্ঞানের পিতা বলা হয় কাকে? সক্রেটিসকে, যিনি হেমলক লতার বিষ পানে মৃত্যুবরণ করেছিলেন। তো আচ্ছা, নাও দিলাম। ওকে, আসো এরপরে আসো। জিরো সাম গেম, জিরো সাম গেম, জিরো সাম গেম কিসের সাথে যুক্ত? জিরো সাম গেম এই যে উদারতাবাদ, উদারতাবাদের সাথে জিরো সাম গেম যুক্ত। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে? একটা প্রোটোকল আছে, প্রোটোকল, প্রোটোকল, ওজোন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল হয়েছিল, সেই প্রোটোকলের নাম কি? বলো। ওজোন স্তর রক্ষার জন্য যে প্রোটোকল, ওজোন স্তর রক্ষার জন্য প্রোটোকল, সেই প্রোটোকলের নাম কি? ওজোন স্তর রক্ষার জন্য যে প্রোটোকল, সেই প্রোটোকলের নাম কি? বলো। ওজোন স্তর রক্ষার জন্য যে প্রোটোকল, সেই প্রোটোকলের নাম কি? কানাডার একটা শহর আছে কানাডা, সেই কানাডার শহরের নাম হচ্ছে মন্ট্রিল। কানাডার শহরের নাম কি? মন্ট্রিল। কানাডার শহরের নাম কি? মন্ট্রিল। কানাডা শহরের নাম কি? মন্ট্রিল। এই মন্ট্রিল প্রোটোকল, তাহলে মন্ট্রিল প্রোটোকল কোথায় হয়েছে? কানাডাতে, ওজোন স্তর রক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। জিরো সাম গেম, জিরো সাম গেম কিসের সাথে যুক্ত? জিরো সাম গেম উদারতাবাদের সাথে যুক্ত। 24-এর ডি দিয়েছে বাস্তববাদ, 24-এর ডি দিয়েছে জিরো সাম গেম। আচ্ছা, জিরো সাম গেম আমি যতটুকু জানি উদারতাবাদের সাথে যুক্ত। একটু আপনারা এটা আমাকে দেখতে দিয়েন, আমি পরে এটা আবার দেখবো না ইনশাল্লাহ। এটা আবার একটু দেখবো না। উদারতাবাদ আছে, বাস্তববাদ আছে, আমি একটু দেখে আবার জানাবো না। ওকে, দেখে আবার জানাবো না ইনশাল্লাহ। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা, এই 6 শেষ 7, 6 শেষ 7, আমরা কি 7 সলভ করব? এটা কমেন্ট করে জানাবেন, আমরা কি 7 সলভ করব? আমরা 7 সলভ করব কিনা, যদি বলেন করব কিনা এটা আমাকে জানান। 7 সলভ করব কিনা, আপনাদের এনার্জি আছে কিনা সলভ করার? এনার্জি আছে সলভ করার?
7 সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, যারা আমাদের সাধারণ জ্ঞান ব্যাচে ভর্তি হতে চান, রাবি, চবি, গুচ্ছ, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, হ্যাঁ, কুমিল্লা, খুলনা, যে ব্যাচে ভর্তি হতে চান সাধারণ জ্ঞানে 1020 টাকা কোর্স ফি। 01727998624, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে ভাই আমি ভর্তি হব, আমি আপনাকে এই ব্যাচে ভর্তি নিয়ে নেব ইনশাআল্লাহ, এই ব্যাচে ভর্তি দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক দেন 01727998624। আমি শুধু সাধারণ জ্ঞান পড়াই, সাধারণ জ্ঞান ব্যাচে যারা আসতে চান আল্লাহ ভরসা। ঠিক আছে, এই নাম্বারে অ্যাডমিন, তুমি একটু আমার নাম্বারটা দিয়ে দাও তো। অ্যাডমিন কে আছো, একটু হোয়াটসঅ্যাপে এই কমেন্টে নাম্বার দিয়ে দাও, কিভাবে ভর্তি হবে বলে দাও। ওকে, লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর নতুন মহাসচিবের নাম কি? হিজবুল্লাহর নতুন মহাসচিব, হিজবুল্লাহর নতুন নতুন মহাসচিব, হিজবুল্লাহর নতুন মহাসচিব যে, সেই হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি? হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি? হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি? নাইম কাসেম। কি নাম? নাইম কাসেম। হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি? নাইম কাসেম। নাইম কাসেম। হিজবুল্লাহর নতুন মহাসচিবের নাম কি? নাইম কাসেম। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় কবে? এই যে দেখো, ভারত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে, তাহলে ভারত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে কবে? ভারত প্রথম 2024 সালে চালাইছে, নভেম্বর মাসের দিকে। এই 16 নভেম্বর 2024 সালে ভারত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালায়। আচ্ছা, এরপরে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? গুরুত্বপূর্ণ, ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? পিট হেক্স পিগ পিগ এই যে পিগ হেগসেথ, পিগ হেগসেথ, পিগ হেগসেথ, পিগ হেগসেথ। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে পিগ হেগসেথ, পিগ হেগসেথ, পিগ হেগসেথ। আচ্ছা, এরপরে আসেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দিকে তাকান, অ্যান্সার করেন তো 4 ভাই, অ্যান্সার করেন তো 4। 11তম ডি8 সম্মেলন অনুষ্ঠিত, ডি8 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? মানে কবে হয়েছে ডি8 সম্মেলন, কবে হয়েছে? 11তম ডি8 সম্মেলন, ডি8 সম্মেলন ডিসেম্বর মাসের কবে হয়েছে? 11তম ডি8 সম্মেলন, 11তম ডি8 সম্মেলন, একসাথে সবাই একটু কমেন্ট করবেন। 11তম ডি8 সম্মেলন, 11তম ডি8 সম্মেলন কবে হয়েছে? 11তম ডি8 সম্মেলন কবে হয়েছে? 21 ডিসেম্বর 2024 সালে, 21 ডিসেম্বর 2024। 4। ওকে, এবার আসেন 5 নম্বর প্রশ্ন। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? আমরা গতদিনই পড়িয়েছি, গতদিনই আমরা পড়িয়েছি 2024 সালের বুকার পুরস্কার, গতদিন আমরা আলোচনা করেছি। বুকার পুরস্কার নিয়ে আমরা গতদিনই আলোচনা করেছি। কমেন্ট করেন তো ভাই, বুকার পুরস্কার 2024 সালে বুকার পুরস্কার লাভ করেছে কে? গতদিন আলোচনা করেছে। সামান্তা, মনে আছে সামান্তার কথা? তাহলে সামান্তা কোন দেশের? যুক্তরাজ্য। তাহলে সামান্তা হারভে 2024 সালে বুকার পুরস্কার লাভ করেছেন তিনি। সামরিক ব্যয়, ব্যয় শক্তিতে বাংলাদেশের অবস্থান, সামরিক ব্যয় এবং সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? সামরিক ব্যয় এবং সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান, তাহলে দেখেন সামরিক ব্যয় বাংলাদেশে 50তম আর সামরিক শক্তিতে বাংলাদেশ 37তম। সামরিক ব্যয় 50তম, সামরিক শক্তিতে কততম? 37তম। 7 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করেন। আমি আজকের ক্লাসে বলেছিলাম, এই আজকের ক্লাসে আমি এই 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার বলেছি। পড়াতে গিয়ে, ব্যাখ্যা পড়াতে গিয়ে 7 নাম্বার কোশ্চেন অলরেডি বলে ফেলেছি। এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিসি ভিডি। তাহলে এলাম দেখলাম জয় করলাম, এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলেছে? কমেন্ট করেন। কোশ্চেন নাম্বার 7, 7-এর এ, রোমান সম্রাট। রোমান সম্রাটের নাম কি? সিজার নাকি? তাহলে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? এই কিছুদিন আগে মারা গেছেন,
অনেকবার তাকে নিয়ে প্রশ্ন আসছে। স্বাধীন বাংলার অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। তাই স্বাধীন বাংলার অধিনায়ক কে ছিলেন? কে? জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টু মারা গেছেন 2024 সালে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, সেদিনই আলোচনা করেছি, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তাহলে দেখেন, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাষা এলি, দাম দিয়ে কিনেছি বাংলা। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাষা এলি, দাম দিয়ে কিনেছি বাংলা। কে করেছে? আব্দুল লতিফ। এগুলো গানগুলো কে লিখেছে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো হয়েছে লিখেছেন কে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আর ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আব্দুল লতিফ। আব্দুল লতিফ অ্যান্সার কি? আব্দুল লতিফ। ওকে, 1994 সালে ব্লু ইকোনমির ধারণা দেন কে? ব্লু ইকোনমি হচ্ছে সুনীল অর্থনীতি। ব্লু ইকোনমি হচ্ছে সুনীল অর্থনীতি। সুনীল অর্থনীতি সমুদ্রের সাথে জড়িত সুনীল অর্থনীতি। 1994 সালে গুন্টার পাওলি নামক একজন ব্যক্তি আছে, গুন্টার পাওলি। এই গুন্টার পাওলি সর্বপ্রথম এই ব্লু ইকোনমির ধারণা দিয়েছেন। গুন্টার পাওলি ব্লু ইকোনমির ধারণা দেন। অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেছেন 1998 সালে প্রপার্টি অ্যান্ড ফেমিন গ্রন্থের জন্য। অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার লাভ করেছেন শান্তিতে। ইউনুস নোবেল পুরস্কার লাভ করেছেন কিসে? শান্তিতে। আপেল মাহমুদের জন্য কি? আপেল মাহমুদ একজন সুরকার, আপেল মাহমুদ। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনের দিকে তাকান, কে যেন কমেন্ট করছে আপেল মাহমুদ। আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সিগফ্রিড লাইন, ম্যাজিনো লাইন কোথায় আছে? সিগফ্রিড লাইন এবং ম্যাজিনো লাইন কোথায় আছে? পারবেন? দেখেন তো পারেন কিনা। সিগফ্রিড লাইন এবং ম্যাজিনো লাইন কোথায় আছে? দেখেন, চেষ্টা করেন। সিগফ্রিড লাইন এবং ম্যাজিনো লাইন কোথায় আছে? কোশ্চেন নাম্বার কত? 11। 11। 11। জার্মান আর কোথায়? ফ্রান্সের মধ্যে। জার্মান আর ফ্রান্সের মধ্যে। সাব্বির শেখ, আপনি যে অ্যান্সার দেন কোশ্চেনের নাম্বার লিখেন না কেন? সিগফ্রিড লাইন কোথায় আছে? জার্মানি। তাহলে আমাকে একটু বলেন তো, 38 ডিগ্রি অক্ষরেখা কোথায় আছে? 38 ডিগ্রি অক্ষরেখা কোন দেশের মধ্যে আছে বলেন? 11 পারি না। জার্মান, ফ্রান্স, সিগফ্রিড, জেরিন, থ্যাংক ইউ। আমাকে বলেন 38 ডিগ্রি অক্ষরেখা কোন দেশের মধ্যে আছে? 38 ডিগ্রি অক্ষরেখা বলেন। 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষরেখা। সুমাইয়া জান্নাত, আগে 38 ডিগ্রি অক্ষরেখা বলো, এরপরে 12তে যাও ভাইয়া। আগে 38 ডিগ্রি অক্ষরেখা বলো। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। তাহলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। আচ্ছা, এবার আমাকে বলো 18 ডিগ্রি অক্ষরেখা, 18 ডিগ্রি অক্ষরেখা কোথায় আছে? 18 ডিগ্রি অক্ষরেখা কোথায় আছে? 18 ডিগ্রি অক্ষরেখা। সাব্বির শেখ, আমি আপনার কমেন্ট দেখছি। উগান্ডা আফা, আমি আপনার কমেন্ট পড়েছি। উগান্ডা আফা মুখস্থ করতে হবে। উগান্ডা আফা ক্লাসে একবার রিভিশন প্রোগ্রামে বলে দিব, রিভিশন ক্লাসে বলে দিব কিভাবে। 18 ডিগ্রি অক্ষরেখা ভিয়েতনাম, 2 ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম থেকে দক্ষিণ ভিয়েতনাম। তাহলে এবার আমাকে বলেন তো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায় আছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দেশের মধ্যে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই উগান্ডা আফা, আমি আপনার কমেন্ট পড়েছি, আর কমেন্ট করবেন না, একই কমেন্ট বারবার করবেন না। উগান্ডা বলো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীন এবং ভারতের মধ্যে। তাহলে আমাকে বলেন লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবার আমাকে বলেন লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? কেমনটা? চীন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীন ভারত, ঠিক আছে। লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান,
ভারত পাকিস্তান। শাহিন হৃদয় বলছে ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল আছে। এই লাইনগুলো একটু ভালো করে দেখতে হবে। সনোরা লাইন, সনোরা লাইন বলেন তো, সনোরা লাইন কোথায় আছে? সনোরা লাইন, সনোরা লাইন পড়তে হবে। সনোরা লাইন, সনোরা লাইন। এবার আমাকে বলেন সনোরা লাইন কোথায় আছে? সনোরা লাইন, সনোরা লাইন কোথায় আছে? যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ, আপনারা পারতেছেন, ভালো লাগছে। সনোরা লাইন, ওকে। হৃদয় বলছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, থ্যাংক ইউ। এই লাইনগুলো যে এত গুরুত্বপূর্ণ, পড়তে হবে, আসবে পরীক্ষায়। ওকে, 12 নম্বর কোশ্চেনের দিকে তাকান। বাংলাদেশের হাজং উপজাতি কোথায় বসবাস করে? 12 অ্যান্সার করেন তো ভাই, কত বলবো আর। 12 অসংখ্য বার বলেছি। বান্দরবনে, রংপুরে, সিলেটে, নেত্রকোনায়। রংপুরে রাজবংশী ওরাও সাঁওতাল, সিলেটে খাসিয়া, মণিপুরি, পাঙ্গন, লাউয়া। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনাতে গারু, হাজং, হুদি, হাদই। গারু, হাজং, হুদি, হাদই। গারু, হাজং, হুদি, হাদই কোথায় বসবাস করে? ময়মনসিংহ অঞ্চলে। তাহলে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, গারু, হাজং, হুদি, হাদই। 12 নম্বর ডান, 12 নম্বর ডান। এবার আসেন 13 নম্বর। যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় তার নাম কি? যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় তার নাম কি? যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়। কোথায় আপনাদের কমেন্ট গুলো কোথায় চলে গেল? ওকে, হ্যাঁ আসছে, কমেন্ট আসছে। হুম। যক্ষা রোগের টিকার নাম কি? অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এখন পেয়েছি। বিসিজি না? যক্ষা রোগের টিকার নাম কি? বিসিজি, বিসিজি, বিসিজি। আচ্ছা, যক্ষা রোগের টিকা বিসিজি। আচ্ছা, এবার আসেন কৃষি ভিত্তিক ইপিজেড। দেখেন, কৃষি ভিত্তিক ইপিজেড আলোচনা করেছিলাম। ইপিজেড, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ইপিজেড কে নিয়ন্ত্রণ করে বেবজা। ইপিজেড কে নিয়ন্ত্রণ করে কে? বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, আর ইপিজেড কে নিয়ন্ত্রণকারী সংস্থা নাম হচ্ছে বেবজা, যেটা 1980 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1980 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের মোট ইপিজেড, সরকারি ইপিজেড আছে কয়টা? বেসরকারি ইপিজেড আছে কয়টা? সরকারি ইপিজেড আছে 8টা। সরকারি ইপিজেড 8টা, আর বেসরকারি ইপিজেড আছে 2টা। এই বেসরকারি ইপিজেড এর 2টাই আছে চট্টগ্রামে, যেটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড, দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী। উত্তরা নীলফামারী, উত্তরা নীলফামারী। সাভার ইপিজেড ঢাকার দ্বিতীয় ইপিজেড। কর্ণফুলী ইপিজেড বাংলাদেশের সর্বশেষ ইপিজেড এর নাম হচ্ছে কর্ণফুলী, যেটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কর্ণফুলী ইপিজেড। তাহলে ইপিজেড মোট 10টা, এর মধ্যে সরকারি হচ্ছে 2টা, বেসরকারি হচ্ছে, সরকারি হচ্ছে 8টা, বেসরকারি হচ্ছে 2টা। ওকে, আসেন পরের কোশ্চেনে আসেন। বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকার রক্ষা করবে কে? আইন মন্ত্রণালয় না, জাতীয় সংসদ না, অ্যাটর্নি জেনারেল না, সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত, দেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটাকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। কোর্ট অফ রেকর্ড, কোর্ট, হ্যাঁ, কোর্ট অফ রেকর্ড বলা হয়। ঠিক আছে, আমি ভাবতেছিলাম অন্য কিছু পড়াচ্ছি কিনা। কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে, তাই না? সুপ্রিম কোর্ট। তাহলে মৌলিক অধিকার রক্ষা করবে কে? সুপ্রিম কোর্ট। দেখেন, আপনাদের জিআই পণ্য আজকেই পড়াইছি, দেখেন জিআই পণ্য নিয়ে কোশ্চেন আসছে। বলছিলাম যে জিআই পণ্য নিয়ে কিভাবে প্রশ্ন আসবে, দেখেন
আজকে জিআই পণ্য পড়িয়েছে। দেশের প্রথম জিআই পণ্যের নাম কি? জামদানি শাড়ি। দেশের প্রথম জিআই পণ্য জামদানি। দেখেন এগুলো সবগুলো জিআই পণ্য। ইলিশ মাছ, ঢাকাই মসলিন, টাঙ্গাইলের শাড়ি, এগুলো সব জিআই পণ্য। কিন্তু দেশের প্রথম জিআই পণ্যের নাম কি? জামদানি শাড়ি। তাহলে 16 অ্যান্সার হচ্ছে এ। 16 অ্যান্সার কি? এ। 16 অ্যান্সার কি ব্রাদার? এ। 16 পরে আসেন 17। আল্পস পর্বতমালা কোথায় আছে? আল্পস পর্বত কোথায় আছে? আপনারা 17, 18 অ্যান্সার করবেন। 17, 18 অ্যান্সার করবেন। 17 এবং 18 একসাথে অ্যান্সার করবেন। আমি আপনাদের অ্যান্সার গুলো দেখবো। 17 এবং 18 অ্যান্সার করবেন। 17 নম্বর কোশ্চেন, আল্পস পর্বতমালা ইউরোপে আছে, কয়েকজন বলেছেন। জেন্ডার সমতা নিয়ে কাজ করে ইউএন উইমেন বলেছেন। আল্পস পর্বতমালা আছে কোথায়? ইউরোপে। জেন্ডার সমতা নিয়ে কাজ করে ইউএন উমেন। 19 নম্বর প্রশ্ন আসেন, দেখেন তো পারেন কিনা। 19 নম্বর কোশ্চেন দেখেন তো পারেন কিনা। ও আল্লাহ, 19 নম্বর প্রশ্ন দেখেন তো পারেন কিনা। আমরা কোশ্চেন নাম্বার কত সলভ করতেছি আল্লাহ মাহবুদ জানে, 7 নাকি 8 মনে নাই। 19 নম্বর কোশ্চেন, বার বিধি, দ্য 12 টেবিলস। দ্য 12 টেবিলস এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। হ্যাঁ, রোমান যে আইন আছে সে রোমান আইনের ভিত্তি হচ্ছে বার বিধি। ওকে, বার। 2016 থেকে 2030 সালে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর 17টা যে গোল আছে, এই এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা 169টা আর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। সেটার মধ্যে চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা? লিঙ্গ সমতা, দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা। বিসিডি এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, সেটা বলেন কোনটা। 19 নাম্বার কি? 19 নাম্বার হচ্ছে বার বিধি, দ্য 12 টেবিলস। এটা রোমান আইনের একটা ভিত্তি। রোমান আইনের ভিত্তি। বোঝা না বোঝার কি হইলো? শ্রুতি। আল্লাহর দুনিয়ায় তুমি তো অনেক কিছু বোঝো না। আল্লাহর দুনিয়ায় এই সৃজনী শ্রুতি আর একটা আছে, নাম হচ্ছে রোজি, কুমিল্লার। ওরা দুজনই অনেক কিছু বোঝো না। কেন বোঝো না সেটাই আমি বুঝি না, এবং কেন বোঝো না এটাও তোমরা নিজেরাও বোঝো না। মজা পেয়েছি, মজা পেয়েছি। কেন যে বোঝো না তোমরা? দুষ্টু। বোঝো না কেন? রোমান আইন, এর রোমানরা অবদান রেখেছিল সবচেয়ে বেশি আইনের ক্ষেত্রে, আইনের শাসনের ক্ষেত্রে। এই রোমান আইনের একটা ভিত্তি, আইনের ভিত্তি থাকে না, সেই ভিত্তি হচ্ছে বার বিধি। বিধি মানে কি? আইন। আর বার মানে কি? বার কাউন্সিল নাম শুনছো? বার কাউন্সিল। বার কাউন্সিল কি? এই যে যারা হয় না, অ্যাডভোকেট হয় না, যারা এই পেশার অ্যাডভোকেট পেশায় যেতে চায়, তাদের বার কাউন্সিলর যারা পরীক্ষা দেয়। তাহলে বার আর বিধি, বিধি মানে কি? আইন, নীতি। এটা কিসের সাথে জড়িত? কিসের সাথে জড়িত বলো? রোমান আইনের সাথে। বুঝছো? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সৃজনী শ্রুতি এখন বলছে বুঝেছে। থ্যাংক ইউ শ্রুতি, তুমি অনেক কিউট বোন। ওকে, আচ্ছা ও এসডিজি পড়াচ্ছিলাম। তাহলে মানসম্মত শিক্ষা, চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। জাপানিজ শব্দ সুনামি। সুনামি, এই সুনামির অর্থ কি? সুনামির অর্থ কি? বিশালাকৃতির ঢেউ, জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ। রিপিট কোশ্চেন, অনেকবার আসছে। সুনামি, সুনামি কোন ভাষার শব্দ? তোমরা কি বলতেছে? শাহিন দিতে বলতেছে কি যে বুঝি হেডাই বুঝি না। না বুঝেন, আপনারা অনেক বোঝেন, আপনারা বোঝেন। আমার অ্যাডমিন কমেন্ট করতেছে আমি বুঝি না আর বুঝি না। এই 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 মজা টজা বাদ, আসেন মজা মজা বাদ। আমরা আলোচনা করি একটু। তাহলে সুনামি হচ্ছে জাপানি শব্দ, পোতাশ্রয়ের ঢেউ। সুনামি বলতে কি বোঝায়? পোতাশ্রয়ের ঢেউ। ওকে বাচ্চা, এরপরে 22 আসেন তো, এই তাড়াতাড়ি করেন। 22,
22 22 নম্বর প্রশ্ন দিকে দেখেন, 22 প্রশ্ন 22। চীনের শি জিনপিং কর্তৃক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, রোড বেল্ট মানে চীনের যে আছে না ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ, এর কার্যক্রমটা শুরু হয়েছে কবে? 2013 সালে। ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ এর কার্যক্রম শুরু হয়েছে কবে? কত সালে? 2013 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? ইউএনসিএস। ইউএনসিএস। 6টি গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিচের কোনটা নাই? এই 6টা, আপনারা যারা স্টুডেন্ট সায়েন্সের, যারা একটু বিজ্ঞান নিয়ে পারেন, বলেন তো এটা পারবেন না? গ্রিন হাউস গ্যাস 6টার মধ্যে নিচের কোনটা নাই? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? এটা এটা না পারলে আপনার পড়াশোনায় বৃথা। গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? জ্ঞান, তাড়াতাড়ি বলেন তো। এদিকে দেখেন, বলেন তাড়াতাড়ি, এদিকে দেখেন। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো সব গ্রিন হাউস গ্যাস, তাই না? তাই গ্রিন হাউস গ্যাস না কোনটা? নাইট্রিক অক্সাইড। 2030 সালে, এটা আজকেও আলোচনা করছি, এই কোশ্চেন আজকেও আলোচনা করছি। দেখেন 2030 সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয় কোথায়? আর্জেন্টিনায়, ব্রাজিলে, চিলিতে, উরুগুয়েতে। আজকেও আলোচনা করেছে এটা, আজকেও আলোচনা হয়েছে। বলেন। যারা ইসলাম মাত্র আসলো। হাই যারা, হাই যারা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। যারা ইসলাম এসে আমাদেরকে সালাম দিলেন। আই ডোন্ট নো হু ইজ শি, এটা কে, কোথা থেকে এলো? হ্যাঁ, যারা, তুমি কি আমাকে বিদায় দেওয়ার জন্য সালাম বললা নাকি যাওয়ার জন্য সালাম বললা? যারা, বলো তো, যারা বিদায় দেওয়ার জন্য সালাম দিলা? ওকে, দেখো 2030 সালে উরুগুয়েতে হয় এবং এই উরুগুয়ে জয়লাভ করলো। মডেল টেস্ট শেষ। কয়টা শেষ করলাম? এই আমরা এবার 8-এ চলে আসছি। 8। আমরা 8-এ চলে আসছি। আমরা আজকে কি 8 সলভ করব? আমরা 8 সলভ করি নাকি? আচ্ছা, এবার এই লাস্ট কোশ্চেন মানে 8 নাম্বারটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, অ্যান্সার করবেন দ্রুত, অ্যান্সার করবেন দ্রুত। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম, আপনারা অ্যান্সার করবেন। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি? বলেন, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। তাহলে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ওকে, নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী মর্যাদা পেয়েছে? এই ব্রিক্স এর সহযোগী মর্যাদা পেয়েছে কোন দেশ? 2, অ্যান্সার করেন। 2, 2 এবং 3। এই 2 এবং 3 অ্যান্সার করেন। 2 এবং 3 এর অ্যান্সার করবেন। 2 এবং 3 এর অ্যান্সার করেন। 2, 2 এবং 3 এর অ্যান্সার করেন। এক পারি না, থ্যাংক ইউ শ্রুতি, পারো না তাই। মিথিলা চৌধুরী বলছে তাসনিম তিয়াশা নাই। তাসনিম তিয়াশা তো থাকে না অনেকদিন। তাহলে ব্রিক্স এর মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? এই হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ।
একে বলেন হোয়াইট হাউসের প্রথম নারী স্টাফ কে হচ্ছে? সুশি। হ্যাঁ, কে হচ্ছে? সুশি। সুশি ওয়াইলস। 3 নাম্বার চলে গেল। হ্যাঁ, 4। আমি আপনারা অ্যান্সার করবেন 4, 5, 6। 4 এর অ্যান্সার করবেন 4, 5, 6। 4, 5, 6 অ্যান্সার করবেন। এসিইউ এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের সর্বশেষ 11তম সদস্য দেশ কোনটা? কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? আমরা গতদিনই পড়াইছি, অরবিটাল উপন্যাসের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়। মণিপুরি বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? এই মণিপুরি কোথায় বসবাস করে? সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার। তাহলে বসবাস করে মণিপুরিরা কোথায়? মৌলভীবাজারে। কোথায়? মৌলভীবাজারে। তাহলে আপনি 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার করেন। 4, 4, কোশ্চেন 4। মরিশাস 11তম সদস্য দেশের নাম কি? মরিশাস। থ্যাংক ইউ। মরিশাস 11তম দেশ মরিশাস। ওকে, তাহলে 4 থেকে 6 ডান। 4 থেকে 6 ডান। এই দুষ্ট বোর্ড, তুমি এমন করো না। আচ্ছা ভাই, বোর্ড দুষ্টমি করে। একটু দাঁড়ান তো ভাই। হ্যাঁ, এটাকে সাইজ করে নেই। দুষ্ট বোর্ড, দুষ্ট বোর্ড ডাকে কুকু কুকু হাই। দুষ্ট বোর্ড, দুষ্ট বোর্ড ডাকে কুকু কুকু হাই। আসেন আসেন, এই আসেন। মাঝে মাঝে আমি আপনাদের মতো 2-4টা গান শুনি। ঘুম এসে পড়তেছে। ওকে, আসেন। আমরা কোথায় ছিলাম? কোন শাসকের আমলে বাংলা ভাষা অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। কোন শাসকের সময় বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসনের সময়। মুসলিম শাসনের সময় বাঙ্গালা। মুসলিম শাসনের সময় কি হয়ে ওঠে? বাঙ্গালা হয়ে ওঠে। ওকে, অ্যান্সার করেন। মুসলিম শাসকের সময় কি নামে হয়ে ওঠে? বাঙ্গালা। বাঙ্গালা। তাশখন্ড চুক্তি। উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডাতে একটা চুক্তি হয়েছিল 1966 সালে। 1966 সালে সেই তাশখন্ড চুক্তি, সেই তাশখন্ড চুক্তি কোন দেশের মধ্যে হয়েছে? ভারত, পাকিস্তান। 9 নাম্বার কোশ্চেন আছে, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক কে? সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক রক্ষক কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। 10 নাম্বার, কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। প্রচুর পরিমাণ গম উৎপাদিত হয়। আর বাংলাদেশের রুটির ঝুড়ি হচ্ছে ঠাকুরগাঁও। পৃথিবীর রুটির ঝুড়ি হলো প্রেইরি অঞ্চল। পৃথিবীর রুটির ঝুড়ি হলো প্রেইরি অঞ্চল। বাংলাদেশের ঠাকুরগাঁও। ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। 11 নম্বর প্রশ্নে আসো। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী, বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি যে সংস্থাটা আছে, বীজ উৎপাদনকারী সরকারি সংস্থা বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিএডিসি। বীজ উৎপাদন করে, বীজ সংরক্ষণ করে, বীজ রক্ষণাবেক্ষণ করে, গাজীপুরে জয়দেবপুরে আছে বিএডিসি। এরপরে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার অ্যান্ড অ্যাটমিক যেটা আছে। বাংলাদেশের রুটির যদি বলা হয় ঠাকুরগাঁওকে, অপশনে ঠাকুরগাঁও না পেলে দিনাজপুর দেখাবেন। ওকে,
12 নম্বর, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দ্য কিয়োটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1997 সালে। কিয়োটো প্রোটোকল কবে? 1997 সালে। ওকে, আসেন। ও ব্রাদার, ও ব্রাদার, এরপরে আসেন। দেই নাই। 13 নম্বর কোশ্চেন। প্রশ্ন নাম্বার 13, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভাস্কর্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্য। বলেন। হামিদুজ্জামান খান, আব্দুর রাজ্জাক, নিতুন কুন্ড, রুবেল হুসাইন। দেখেন, আব্দুর রাজ্জাক জাগ্রত চৌরঙ্গি করেছে, নিতুন কুন্ড সাবাস বাংলাদেশ ভাস্কর্য বানিয়েছে। সার্ক ফোয়ারা নিতুন কুন্ড, সাবাস বাংলাদেশ ভাস্কর্য নিতুন কুন্ড। 1996 সালে বাংলাদেশে আবিষ্কৃত প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটা? দেখেন, সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে দুইটা, বলছি সাঙ্গু আর একটা বলছি কুতুবদিয়া। সাঙ্গু আর একটা হচ্ছে কুতুবদিয়া। সাঙ্গু আর একটা কি? কুতুবদিয়া। তাহলে প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু। গ্যাস ক্ষেত্র কোথায় আছে? সাঙ্গু ভ্যালি। প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু, সাঙ্গু, চট্টগ্রামের সাঙ্গু। এরপর আসেন, ভেটো প্রদানকারী সবচেয়ে বেশি ভেটো মানে হচ্ছে ল্যাটিন শব্দ। এই জাতিসংঘের যারা স্থায়ী সদস্য দেশ যারা, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, চায়না, ইউকে, এরা হচ্ছে ভেটো প্রদানকারী দেশ। তাহলে সবচেয়ে বেশি ভেটো প্রদান করেছে কে? সবচেয়ে বেশি ভেটো প্রদানকারী কে? সবচেয়ে বেশি ভেটো প্রদানকারী দেশ রাশিয়া, 3 বার। থ্যাংক ইউ। রাশিয়া 3 বার। রাশিয়া। দুষ্ট বোর্ড, কি যে শুরু করছো? এমন করে না ময়না, তুমি ঝামেলা করলে মন খারাপ লাগে। দেখলো তোমাকে ধরে আছার মারতেছি, আছার খাওয়ার আগে ঠিক হয়ে যাও। 16 নম্বর কোশ্চেন। 16, V20। V20 কি নিয়ে কাজ করে? জলবায়ু নিয়ে কাজ করে। V20, ভালনারেবল 20। V20 কি নিয়ে কাজ করে? জলবায়ু নিয়ে কাজ করে। V20 কি নিয়ে কাজ করে? জলবায়ু নিয়ে কাজ করে। V20 কি নিয়ে কাজ করে ভাইয়া? জলবায়ু। 1917 সালে রাশিয়ার অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? অক্টোবর বিপ্লব মানে হচ্ছে লেনিনের বিপ্লব, রুশ বিপ্লব। লেনিনের বিপ্লব, রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, তাই না? দেখছো? দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু হয়। বারোটা বেজে গেছে, 12টা বেজে গেছে। বাজক, আমরা আরেকটু আলোচনা করতে চাই। লেনিনের বিপ্লব, তাহলে VI লেনিন কি বিপ্লব নামে পরিচিত? হ্যাঁ, লেনিনের বিপ্লব নামে পরিচিত। আচ্ছা, 18 নম্বর, 30 নভেম্বর 2022 চালুকৃত চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? এই চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? জাভেদ করিম, সাম অল্টম্যান, লেরি পেজ? বলতো। ভালো, ওকে, থ্যাংক ইউ। বিভা, বিভা জামালপুর সদর উপজেলাতে থাকো তুমি, জামালপুরের মেয়ে। শনিবার ভোরবেলাও ক্লাসটা নিচ্ছেন? ও, আজকে শনিবার হয়ে গেল। মজা পেয়েছি, মজা পেয়েছি। দেখো দেখো দেখো, এই দেখো
তাকে হচ্ছে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম আল্টম্যান। স্যাম আল্টম্যান। আচ্ছা, সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? লুক্সেমবার্গ। সেন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? লুক্সেমবার্গে। কোথায়? লুক্সেমবার্গ। ওকে দাও, লুক্সেমবার্গ। সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? 1955 সালে লুক্সেমবার্গে। হ্যাঁ, 1985 সালে লুক্সেমবার্গে। বাংলাদেশে প্রথম কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। 7 মার্চ। ওকে, গুড মর্নিং জানাচ্ছে না? ওকে, আসেন। ওকে, আসেন আসেন। এলডিসি, বাংলাদেশ এলডিসি মুক্ত হবে কত সালে? বাংলা আজকেই আলোচনা করছিলাম আগাম বার্তা। আজকেই আলোচনা করেছি সাম্প্রতিক ক্লাসে আগাম বার্তা। এলডিসি মুক্ত হবে কবে বাংলাদেশ? 2026 সালে। তাহলে এলডিসি মুক্ত হবে কবে? 2026 সালে, 24 নভেম্বর 2026 সালে এলডিসি মুক্ত হবে, তাই না? এলডিসি মুক্ত হবে। আচ্ছা, এরপরে আসো 22 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। 22, 1974 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির কততম সদস্য? সহজ করে প্রশ্ন হয়, মানে এই কোশ্চেন সহজ করে করলেই তো হয়। বাংলাদেশ ওআইসির কততম সদস্য ময়না? বাংলাদেশ ওআইসির 32তম সদস্য। ওআইসির 32তম সদস্য 1974 সালে সদস্যপদ পাইছে ফেব্রুয়ারি মাসে। বিউপিতে কোশ্চেন আসছে ওআইসি কোন মাসে সদস্যপদ লাভ করছে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে, তাই না? আচ্ছা, 1971 সালে খালি ডিস্টার্ব করে, বোর্ড আর লোড নিতে পারতেছে না। সকাল থেকে বোর্ডের উপর অত্যাচার হচ্ছে। সকাল থেকে বোর্ডের উপর অত্যাচার হচ্ছে, বোর্ড আর লোড নিতে পারতেছে না। বোর্ডও বলতেছে যে স্যার আজকে ক্ষমা দেন, স্যার আজকে শেষ করেন। বোর্ডও বলতেছে, দেখছো? ওকে, আসো। ভেটো প্রদান 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? আরআইপি। না না, বোর্ডের উপর সকাল থেকে অত্যাচার হচ্ছে, কন্টিনিউয়াসলি চলতেছে বোর্ড। এখনো গরম টরম হয় নাই। মানুষ হলে গরম হয়ে যাইত, একদম কুল আছে, কিন্তু ঠান্ডা মাথায় সে অ্যাকশন দিচ্ছে। সে নিজে বলতেছে অর্ণব স্যার আপনি আর পড়ায়েন না, আজকে বাদ দেন। ওকে, তাহলে দেখছেন ও আমাকে বলতেছে তুমি কিছু বলতেছো। আচ্ছা ঠিক আছে, এখনই তোমাকে ঘুম পাড়ায় দিব এখন। ঠিক আছে, ও বলছে ওকে ঘুম পাড়ায় দেওয়ার জন্য। তাহলে দেখো কে ভেটো প্রদান করেছিল? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করছে কে? এই ভেটো প্রদান করেছিল কে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু কি ধরনের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমীয় জলবায়ু। বাংলাদেশের জলবায়ু কেমন? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তোমরা হাসো কেন? নওশিন হোসেন বলতে হাসো কেন বোকা? তুমি এখানে এসে বোর্ডের এখানে কাউন্ট্রিতে দেখো না, বোর্ড বলতেছে তো যে আমাকে একটু আজকে আমাকে একটু রেস্ট দেন। ওকে, পরিবেশ বিষয়ক গ্রিন পিস নেদারল্যান্ড ভিত্তিক একটা সংগঠন। এটা পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন পিস নেদারল্যান্ড ভিত্তিক একটা সংগঠন। এটা কবে যাত্রা শুরু করছে আর কি প্রশ্ন হয়েছে, কবে যাত্রা শুরু করেছে? কবে যাত্রা শুরু করেছে গ্রিন পিস? বলতো। 1971 সালে। কত সালে? 1971 সালে। 1971 সালে গ্রিন পিস কবে যাত্রা শুরু করেছে?
1971 সালে। ডান, 8 ডান। ওকে, ওকে, 8 ডান। সবাই একটু কমেন্টে লিখেন 1 to 8 আপনারা যারা ক্লাস করেছেন আমাদের এ ট্যালেন্ট হান্ট বইয়ের উপরে, এই যে বইটা, এই বইয়ের উপরে 1 থেকে 8 ডান। তোমার 8 ডান, তুমি ওকে বলবা, এবার তুমি ওকে বইটা ধরে বলবা তোমার 8 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমার ডান। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ লিখেন একবার সবাই। জিনিয়া, জিমি, 1 থেকে 50, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই এই টাইমে অনেক ডিপ্রেশনে, কিন্তু আপনার কথাগুলো শুনে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান না? আচ্ছা, গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলবো, এবার একটু মন দিয়ে শোনো। গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলবো, মন দিয়ে শোনো। সেটা হলো যে জীবনে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যত বেশি পরিশ্রম করবে আল্লাহ তোমাকে তত তত দেখবা তোমাকে 2 হাত ভরে দিচ্ছে, মন ভরে দিচ্ছে। দেখবে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা আমার বিশ্বাস। এবং তুমি যদি না স্ট্র্যাটেজি অনুযায়ী পরিশ্রমটা করো, দেখবা তোমার অনেক ভালো হবে, অনেক দূর আগায় যাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে, রাজশাহীতে চান্স না পেলে, গুচ্ছতে চান্স না পেলে, হ্যাঁ মানে ইউনিভার্সিটিতে চান্স না পেলে বিষয়টা খুব কঠিন হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে তা না। কিন্তু চান্স পাওয়ার জন্য যে অ্যাটেম্পটা নেওয়া দরকার, যে হার্ডওয়ার্কটা করা দরকার, এটা করা উচিত। যেন দিন শেষে পরীক্ষা দিয়ে এসে তোমার এটা মনে না হয় না, ইস আরেকটু পরিশ্রম করলে হয়তো পেয়ে যেতাম, ইস হয়তো আরেকটু বেশি করলে হয়তো পারতাম, ইস অর্ণব স্যারের ক্লাসটা তখন যদি পুরো সময়টা করতাম, এইটা যেন, এই আফসোসটা যেন না থাকে। অলওয়েজ যেন ফিল হয় যে পরীক্ষা দিছি ভাই, আমি খুব পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি, আমি ভালো করে পড়াশোনা করেই পরীক্ষা দিছি, এইটা যেন মাথায় থাকে। এবং এই তোমাদের যে সময়টা আছে, এই সময়টার মধ্যে তোমরা একটু চেষ্টা করবে মাথাটা ঠান্ডা রাখার জন্য। মাথা যত ঠান্ডা থাকবে তোমার পড়াশোনা তত ভালো হবে। মাথা কুল থাকবে, কাজ বেশি করবা, মাথা ঠান্ডা রেখে কাজ করবে। আর শেষ মুহূর্তে পড়াটা গোছানোটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে পড়াটা খুবই গোছানোটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো গোছানোটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলবো তোমাদের আজকের জীবনের ইনভেস্টমেন্ট আগামী দিনে হয়তো একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে। যেমন আমার মা বাবা আমাকে মানে চেষ্টা করেছে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াতে। যেমন আমার স্কুলিংটা হয়েছে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে। আমার মনে হয়েছে যে আমার মা বাবা স্কুল থেকে কলেজ পর্যন্ত আমার পিছনে প্রচুর ইনভেস্ট করেছে, প্রচন্ড পরিমাণ ইনভেস্ট করেছে। মানে আমার স্কুলিং যদি বলো, আমি ক্যান পাবলিক গুলোতে পড়েছি, আমার কলেজ হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ। তো আমার পেছনে প্রচুর ইনভেস্ট করেছে আমার মা বাবা। তো যার ফলে ইনভেস্ট করার ফলে আমি কি করেছি, আমি চেষ্টা করেছি সব সময় তাদেরকে একটা ভালো কিছু দেওয়ার, এবং আমি ভালো একটা জায়গায় যেতে পারি। এটা আমি আজকের দিনে এসে এই ইনভেস্টমেন্টের রিটার্নটা পাচ্ছি এবং পরিপূর্ণভাবে পাচ্ছি। তোমরা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করো যে স্যার আপনাকে আপনাকে মানে আপনি যে রংপুরে যান, এরোপ্লেন দিয়ে যান। তো দেখো, আমি যে এরোপ্লেন দিয়ে যাই, বিমান দিয়ে যাই, এইটা অনেক মানুষের স্বপ্ন। এটা অনেক মানুষের কি স্বপ্ন যে ওই বিমানে ওঠা। কিন্তু আমাকে হায়ার করে নিয়ে যায়, আমাকে পাঠায়, এরপরে 2 দিনের 3 দিনের বা 1 দিনের ক্লাসের সম্মানী দেয়। যে অফলাইনের 1 দিনের সম্মানীটা, এমন ঢাকা শহরে অনেক পরিবার আছে অফলাইনের 1 দিনের সম্মানী যেটা পুরো মাসে উপার্জন করে, পুরো মাসে উপার্জন। ঠিক আছে? ইভেন শুধু তাই নয়,
আমার বাসায় যে দারোয়ান চাচা আছেন, ওনাকে ছোট করে বলছি না, ওনার 2 মাসের যতটুকু সম্মানী, ওটা আমি হয়তো এখনো আল্লাহ আমাকে এতটুকু অ্যাবিলিটি দিয়েছে, সেটা আমি একদিনে ক্লাস নিয়ে পাই। আমার সম্মান এটা এমন। তো দেখো, তুমিও এই জায়গাগুলোতে যেতে পারবা, পরিশ্রম করবা, আল্লাহকে স্মরণ করবা, দেখবা পারবা। এটা প্রথম কথা। এটা সবার আগে পরিশ্রম, 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 চেষ্টা, 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 এরপরে আল্লাহর রিজিক। আর এই পরিশ্রমটা একটা স্ট্র্যাটেজি অনুযায়ী করতে হয়, ভালো একটা মেন্টরের কাছ থেকে পরামর্শ নিতে হয়। এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, চেষ্টা করতেছি তোমাদের এই যে 2টা বইয়ের উপরে আমি ফ্রি ক্লাস দিব, রেগুলার ফ্রি ক্লাস। হ্যাঁ, রেগুলার ফ্রি ক্লাস, ফাইনাল সাজেশনের উপর ফ্রি ক্লাস, ট্যালেন্ট হান্টের উপরে ফ্রি ক্লাস আমি ইনশাল্লাহ নিব। সো তোমাদের এই ক্লাসগুলো তো ফ্রি, এগুলো তো আমি দিবই। তোমাদের যদি ভাই মনে হয়, যদি একদম বিবেকের কাছে মনে হয় যে ভাইয়া আমি হয়তো রাজশাহীর জন্য আরেকটু যদি গুছায় পড়তে পারতাম শেষ মুহূর্তটাতে, যদি একটু জিকেটা ভালো নাম্বার তুলতে পারতাম, জিকে খুব ইজি, খুব সহজে ভালো মার্ক তোলা যায়। যে আমি ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া, বা রাজশাহী বা চট্টগ্রাম ভাইয়া, বা খুলনা বা সাস্ট, হ্যাঁ, এগুলোতে একটু পরীক্ষা দিব ভাই, আমি একটু জেনারেল নলেজটা যেন ভুল না হয়, সর্বোচ্চ মার্ক যেন জেনারেল নলেজে পাও। বাংলায় 2টা ভুল হয়ে যাবে রে ভাই, বাংলা 2টা আনকমন পারবা না, ইংরেজি 2টা কনফিউশন হয়ে যাবে, ম্যাথ একটা দাগাইতে পারবা না, হয়ে যাবে, মিলবে না। কিন্তু সাধারণ জ্ঞানটা ভালো করে পড়লে একুরেট মার্ক পাবা, একদম একুরেট। গ্রামারে এমন সমাজ সারা বছর পড়ছো, কিন্তু এমন একটা সমাজ দিবে যেটা হয়তো পরীক্ষার হলে আর পারতেছো না, অথবা এমন একটা কারক দিবে পরীক্ষার হলে পারতেছো না। সে বাংলাতে 14 বছর 15 বছর ধরে পড়ছো, সাধারণ জ্ঞানটা শেষ মুহূর্তে, বা আরো 2 মাস আছে, রাবির 3 মাস আছে, ঢাবির জন্য আরো কয়েকটা দিন সময় আছে। তো তাদের জন্য আমি বলি যে যদি মনে করো কখনো অর্ণব ভাইয়ের সহযোগিতা দরকার, তো অর্ণব ভাইয়ের একটা পেইড ব্যাচ আছে, তুমি চাইলে এই পেইড ব্যাচে পড়তে পারবা। কোর্স ফি হলো 1020 টাকা। 01727998624, এটা অর্ণব ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ SMS দিয়ে বলবা যে ভাইয়া আমি আপনার কাছে পড়তে চাই, এটা বলবা। ইভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিয়ে যদি কখনো বলো ভাই এই কোশ্চেনটা বুঝি না, আমি তোমাকে কখনো বিরক্ত হব না, আমি তোমাকে ইনশাল্লাহ সলভ করে দিব। তো 01727998624, 01727998624। তোমরা যারা ইন্টারেস্টেড মনে করো, বা যারা এতদিন বিভিন্ন সময় অফলাইনে পড়েছো বা অনলাইনে অন্য জায়গায় পড়েছো, হয়তো সেভাবে হয়নি, সে সময়টাতে একটু ভালো প্রস্তুতি নিতে পারো অন্য ভাইয়ের কাছে। এবং ট্রুলি বলছি, ভেতর থেকে বলছি, যে আমি তোমাকে বেস্ট একটা পড়া সার্ভিস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, যাই হোক, আল্লাহ ভরসা, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। ততদিন ভালো থাকো। আর আজকের ক্লাস এই একটু পরেই আমরা ইউটিউবে আপলোড করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত, সবার দিন ভালো থাকো।